দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, অ্যাকাউন্টেন্সি প্রপার খুব ভালোভাবে শিখতে গেলে বেসিক অ্যাকাউন্টিং টার্ম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমাদের ভালো মতন জ্ঞান থাকা প্রয়োজন। তো সেই বেসিক অ্যাকাউন্টিং টার্মে আমরা কটা ক্লাস করেছি? 7টা ক্লাস করেছি। তো ওইগুলো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার দেখে নাও, তারপর এই ক্লাসটা করো। তো বেসিক অ্যাকাউন্টিং টার্ম ভালো করে শেখা হয়ে গেলে আজকে যে ক্লাসটা করাবো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো কি হয়েছে, আমি বলেছিলাম তোমাদের বেসিক অ্যাকাউন্টিং টার্মে 7টা ক্লাস আমি তোমাদের বলেছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্মে 7টা ক্লাস করতে হবে। সেই 7টা ক্লাস আমাদের করা হয়ে গেছে, ঠিক আছে। এবং বেসিক অ্যাকাউন্টিং টার্মে যতগুলো ইম্পর্টেন্ট টার্ম ছিল সব করা টার্মই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, খুব ভালোভাবে প্রেজেন্ট করেছি। তো সমস্ত টার্মে বেশ কিছু এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা খুব ভালো মতন বুঝতে পারো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা ক্যাপিটাল, রেভিনিউ মানে ইনকাম আর লাইবিলিটি সম্পর্কে ইন ডেপথ অ্যানালাইসিস করেছিলাম এবং এর উপর বেশ কিছু সাম মানে নিউমেরিক্যালও করেছিলাম, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবং এর পাশাপাশি এটাও বলেছিলাম আমাদের যে অ্যাকাউন্টেন্সি আছে না, অ্যাকাউন্টেন্সি পুরোপুরি কাজ করে ডবল এন্ট্রি সিস্টেমে। ডবল এন্ট্রি সিস্টেম মানে আমরা যদি কাউকে বলি ডবল এন্ট্রি সিস্টেম কি, তো সবাই কেউ বলবে ডবল ইমপ্যাক্ট, কেউ বলবে ডুয়াল অ্যাসপেক্ট, কেউ বলবে ডেবিট ক্রেডিট। তো আমরা কি বলেছিলাম, ডুয়াল অ্যাসপেক্ট মানে একটা অ্যাসপেক্ট মানে বিজনেসে কি আসলো এবং কি গেল, ঠিক আছে, বিজনেসে আসলো এবং বিজনেস থেকে কি গেল, এটা তো একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট কি বলেছিলাম, বিজনেসে যা আসলো বা বিজনেস থেকে যা চলে গেল সেই আসা আর যার এখানে রিজনটা কি, এটাই হচ্ছে তোমার ডবল এন্ট্রি সিস্টেম। সেই ডবল এন্ট্রি সিস্টেম নিয়েই আজকে আরো ডিটেইলসে আলোচনা করব। তো আজকে যে ক্লাসটা করাবো, ঠিক আছে, অর্থাৎ আজকে যে টপিকটা করাবো সেই টপিকটার নাম হচ্ছে জার্নাল এন্ট্রিজ। কি বললাম, আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে জার্নাল এন্ট্রিজ। যদিও তোমরা ম্যাক্সিমাম কোচিং সেন্টার বলো বা অন্যান্য স্টুডেন্ট বলো বা তোমরা এটাও বলতে পারো যে স্কুলে প্রথম দিন থেকেই জার্নাল এন্ট্রি করানো আরম্ভ করে দেয়, তো আমরা তো ওটা করবো না। আমাদের কাজ কি, আমরা জার্নাল শেখার আগে বেশ কিছু জিনিস শেখা দরকার। দেখো তোমাদের যদি এখন যদি প্রথম দিনই যে রচনা লেখা আরম্ভ করে দেয়, ঠিক আছে, রচনা লিখতে দেয় বা কোনো প্যারাগ্রাফ লিখতে দেয়, তো তোমরা তো ভালো মতো লিখতে পারবে না। প্যারাগ্রাফ লিখতে গেলে আমাকে ইংলিশের এবিসিডি খুব ভালো করে জানতে হবে, সব কটা ওয়ার্ডের মানে জানতে হবে, তাহলে আমি সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে পারবো। তো আমরাও সেরকম জার্নাল আগে শিখবো না। জার্নাল শেখার আগে যে বেসিক টার্ম গুলো আছে সেই টার্ম গুলো আমাদের প্রপার নলেজ থাকতে হবে, খুব ভালো করে জানতে হবে, তাহলে আমাদেরকে জার্নাল করা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো তো সেই জন্যই বলছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার জার্নাল এন্ট্রি জিনিসটা কি, এটা কি, ডেফিনেশনটা একটু বলুন। দেখো জার্নাল এন্ট্রি ডেফিনেশন তো অবশ্যই বলবো। তোমাদের যে বই, তোমাদের যে টেক্সট বুক আছে বা তোমাদের কারোর বই কেনা হয়নি বা কারোর বই কেনা হয়নি, যখন বই কিনবে তোমরা দেখতে পারবে জার্নাল এন্ট্রি ডেফিনেশনটা কি আছে। সেই ডেফিনেশন আমি এখন দেবো না, আমি হয়তো ওই ডেফিনেশন দুদিন পরে দেবো। প্রপার মানে অ্যাকচুয়ালি জেনারেল ল্যাঙ্গুয়েজে কি বলছে, জেনারেল ল্যাঙ্গুয়েজ মানে তোমরা কি বুঝতে পারছো সেটা তোমাদের ভাষায় বলছি জার্নাল জিনিসটা কি। দেখো আমরা প্রতিটা মানুষ যে যে তোমরা নিশ্চয়ই কথা বলো, কেউ বাংলা ভাষায় কথা বলো, কেউ ইংলিশে কথা বলো, কেউ হিন্দিতে কথা বলে, কেউ তামিলে কথা বলে, কেউ কানাডা ভাষায় কথা বলে, কেউ গুজরাটি ভাষায় কথা বলে, কেউ মারাঠি ভাষায় কথা বলে, কেউ আবার ভোজপুরি ভাষায় কথা বলে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা, মানে আমাদের যে আমরা যে দেশে বসবাস করি সেই দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতেই পারে, ঠিক আছে। তো এরকম অনেকগুলি ভাষাই আছে বা ল্যাঙ্গুয়েজ, ভাষা কি ইংরেজি বা ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে যে সমস্ত ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, ঠিক আছে। একই রকম ভাবে বিজনেসের মধ্যে যে সমস্ত ট্রানজাকশন হয়, মানে বলতে পারো ফিনান্সিয়াল ট্রানজাকশন, যে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন হয় সেই সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন বলার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজটাকে বলে জার্নাল এন্ট্রি। তার মানে কি বললাম, কি বুঝতে পারলাম, একই রকম ভাবে আমাদের বিজনেসের মধ্যে অনেক ট্রানজাকশন আছে, ঠিক আছে, মানে ফিনান্সিয়াল ট্রানজাকশন। এই ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো বলার একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটাকে বলে জার্নাল এন্ট্রি। আর আমাদের যে অ্যাকাউন্টেন্সিটা শুরু হয় না এই জার্নাল এন্ট্রি থেকেই শুরু হয়, ঠিক আছে। তো আজকে সেই জার্নাল এন্ট্রি নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো দেখো আজকে যেটা শেখাবো সেই টপিকটার নাম লিখেছি, কি লিখলাম, জার্নাল এন্ট্রিজ। কি লিখছি, জার্নাল এন্ট্রিজ। দেখো আমি এটাও বলেছিলাম যে আমাদের অ্যাকাউন্টেন্সি শিখতে গেলে অ্যাকাউন্টেন্সি 5টা ওয়ার্ড, অ্যাকাউন্টেন্সি শিখতে গেলে অ্যাকাউন্টেন্সি এই 5টা ওয়ার্ডের বাইরে আর কিছু হয় না। আমাদের যে টোটাল যা অ্যাকাউন্টস আছে, আমি ক্লাস 11 এর কথা বলছি না, টোটাল যত অ্যাকাউন্টস আছে 5টা ওয়ার্ডের বাইরে আর কোনো ওয়ার্ড হয়নি। 5টা ওয়ার্ড সম্পর্কে আমাদের প্রপার নলেজ থাকলে যে কোনো অ্যাকাউন্টসই আমরা করতে পারবো, ঠিক আছে। সেই 5টা ওয়ার্ডটা কি আমি শর্টে বলেছিলাম ক্লিয়ার। কি বলেছিলাম, ক্লিয়ার। এই সি ফর কি বলেছিলাম, সি ফর বলেছিলাম ক্যাপিটাল।
এল ফর বলেছিলাম লাইবিলিটি, ই ফর বলেছিলাম এক্সপেন্সেস, এ ফর বলেছিলাম অ্যাসেটস, আর আর ফর বলেছিলাম রেভিনিউ, রেভিনিউ মানে ইনকাম। তার মানে এই যে ক্লিয়ারটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে, সি ফর ক্যাপিটাল, এল ফর লায়াবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেটস, আর ফর রেভিনিউ মানে ইনকাম। এই পাঁচটা ওয়ার্ড, ঠিক আছে, এই পাঁচটা ওয়ার্ড ক্যাপিটাল, লায়াবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ যদি প্রপার নলেজ থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টেন্সি কেউ আটকে ধরে খুব ভালো মতন অ্যাকাউন্টেন্সিটা করতে পারবো, ঠিক আছে। তো এই টপিকগুলো নিয়ে অর্থাৎ এই যে এই সমস্ত জিনিস নিয়ে আমরা খুব ডিটেইলসে বুঝেছিলাম, তো আশা করি খুব একটা অসুবিধা হয়নি। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা ইচ্ছা আছে এই এক্সপেন্সেসটা আর অ্যাসেটটা নিয়ে ডিটেইলসে আলোচনা করব। কি কি বললাম, কি কি টার্ম বললাম, এক্সপেন্সেস আর অ্যাসেট নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো এখানে লিখছি ধরো অ্যাসেটস, কি লিখছি এখানে অ্যাসেটস, আর কি লিখছি এক্সপেন্সেস, অ্যাসেটস আর এক্সপেন্সেস, এটা নিয়ে আলোচনা করব। দেখো আমি বলেছিলাম, তবু আরেকবার মনে করে দিই, অ্যাসেটটা কি বলেছিলাম, অ্যাসেট বলেছিলাম যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকেই অ্যাসেট বলে। এরকম অনেক অ্যাসেট ছিল, প্ল্যান্ট এন্ড মেশিনারি, বিল্ডিং, ক্যাশ, স্টক, ডেটাস অনেক ছিল, তোমরা একবার দেখে নিতে পারবে। আর কি বলেছিলাম, এক্সপেন্স কাকে বলে, যার বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি কারেন্ট ইয়ারে, যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে অলরেডি নিয়ে নিয়েছি তাকে এক্সপেন্সেস বলে। তো এখানে কি বললাম, অ্যাসেট আর এক্সপেন্সেস, ঠিক আছে, এইগুলো অ্যাসেট আর এক্সপেন্সেস তোমার বাড়তে পারে। তো দেখো এই জায়গাটায় মুছে দিচ্ছি, না জায়গাটা পড়বে না, এখানটায় আমি মুছে দিচ্ছি। অ্যাসেট আর এক্সপেন্স এইগুলো তো আমার বাড়তে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো তো আমার বাড়তে পারে, বাড়তে পারে মানে এর ভ্যালু তো বাড়তে পারে। তো এই জিনিসগুলোর ভ্যালু যদি বাড়ে তাকে কি বলে, ইনক্রিজ, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, কি বললাম, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, বা আমরা এটাও বলি যোগ চিহ্ন তো বলতে পারি, ঠিক আছে। তো তেমনি অ্যাসেট আর এক্সপেন্স ভ্যালু কমতেও পারে, তেমনি অ্যাসেট আর এক্সপেন্স ভ্যালু কমতেও পারে, যখন বাড়ছে উপরের দিকে যাচ্ছে, যখন কমছে তখন নিচের দিকে। কমলে তাকে ইংলিশে কি বলে, ইংলিশে বলে ডিক্রিজ, ইংলিশে বলে ডিক্রিজ, ঠিক আছে, সাইন মাইনাস। তো অ্যাসেটের ভ্যালু বাড়তেও পারে, অ্যাসেটের ভ্যালু কমতেও পারে। নরমাল জিনিস, নরমাল যে কোনো একটা নরমাল জিনিস, ধরো তোমাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করলাম, ধরো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে, তো তোমরা বললে স্যার অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে মানে তো যোগ হচ্ছে। আরে মনে করো না, একটা মনে করো তোমার বাড়ি আছে, ঠিক আছে, বাড়ির ভ্যালুটা যদি বেড়ে যায় তখন যোগ হচ্ছে, ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আবার বাড়ির ভ্যালু তো কমতেও পারে। তাই আমি কি বলছি, অ্যাসেটের ভ্যালু বাড়ছে মানে যোগ, আর অ্যাসেটের ভ্যালু কমছে মানে বিয়োগ। এটা নরমাল, এটা জেনারেলি সবাই এটা জানে, ঠিক আছে। তো অ্যাসেটের ভ্যালু বাড়াকে কি বলে, ডেবিট, কি বললাম, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়াকে বলে ডেবিট, আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে বলে ক্রেডিট, ঠিক আছে। এই ডেবিট আর ক্রেডিট, ধরো আমি যদি কাউকে বলি অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, তো বলবে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট বা বলতে পারো অ্যাকাউন্টেন্সি কি বলে, অ্যাকাউন্টেন্সি বলে অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়াকে অ্যাকাউন্টেন্সি বলে ডেবিট, ঠিক আছে। কি বললাম, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়াকে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ডেবিট, আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ক্রেডিট, ঠিক আছে। একই রকম ভাবে এক্সপেন্সেস এর ভ্যালু বেড়ে যাওয়াকে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ডেবিট, আর এক্সপেন্সের ভ্যালু কমে যাওয়াকে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ক্রেডিট, ঠিক আছে। আবার বলেছি শুনে নাও, অ্যাসেট আর এক্সপেন্সেস, ঠিক আছে, অ্যাসেট আর এক্সপেন্সেস এই দুটোর ভ্যালু যদি বেড়ে যায়, এই দুটো জিনিসের ভ্যালু যদি বেড়ে যায়, অ্যাকাউন্টেন্সি তাকে বলে ডেবিট হয়েছে, আর এই দুটোর ভ্যালু যদি কমে যায়, অ্যাকাউন্টেন্সি তাকে বলে ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারলে। তো যেটা বললাম সেটাই আমি ছোট করে এখানে লিখে দিই, আমি একটা জিনিস লেখাবো তার জন্য এটা উপরে লিখে দিচ্ছি, অ্যাসেটস আর এখানে এক্সপেন্সেস, অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে মানে যোগ, অ্যাসেট আর এক্সপেন্স ভ্যালু বেড়ে গেলে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ডেবিট হয়েছে, আর অ্যাসেট আর এক্সপেন্স ভ্যালু কমে গেলে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ক্রেডিট হয়েছে, ঠিক আছে। ডেবিট, ডি ই বি আই টি, ক্রেডিট, সি আর ই ডি আই টি, ক্রেডিট, ঠিক আছে। তো ডেবিট ক্রেডিট জিনিসটা কি পরে বুঝতে পারবে, ডেবিট ক্রেডিট জিনিসটা কি, এখন এত জেনে লাভ নেই, সব আস্তে আস্তে বুঝতে পারবে ডেবিট ক্রেডিট জিনিসটা কি, আমরা সব পড়বো থিওরি ক্লাসে আলোচনা করবো ডেবিট ক্রেডিট জিনিসটা কি। শুধু এখন এটাই জেনে রাখো, অ্যাসেট আর এক্সপেন্সের ভ্যালু বেড়ে গেলে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ডেবিট হয়েছে, আর যদি বলে অ্যাসেট আর এক্সপেন্স ভ্যালু কমে গেছে, অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্টেন্সির ভাষা।
সমস্ত জিনিস, যেমন আমাদের তো আমরা যেমন কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি, এটা তো একটা ভাষা, তেমনি অ্যাকাউন্টেন্সিরও ভাষা আছে। অ্যাকাউন্টেন্সির ভাষা কি, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেল, আমরা যদি বলি অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, আমরা বললাম বাংলা ভাষায় বললাম অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, অ্যাকাউন্টেন্সি কি বলবে, অ্যাসেটের ভ্যালু ডেবিট হয়েছে। ঠিক আছে, ও বলবে না বেড়ে গেছে, ও বলবে ডেবিট হয়েছে। তো যাই হোক, এবার কিছু কথা লিখছি, এটা তোমাদের জানাটা খুব জরুরি। দেখো কি লিখছি, ইনক্রিজ ইন, কি লিখলাম, ইনক্রিজ ইন মেশিনারি, কি লিখলাম, ইনক্রিজ ইন মেশিনারি, ইনক্রিজ ইন মেশিনারি। তো একটা একটা করে বুঝবো, না বোঝার কিছু নেই। ইনক্রিজ, কিছুক্ষণ আগে বললাম ইনক্রিজ মানে কি, ইনক্রিজ কে বাংলা ভাষায় বলে বেড়ে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। ঠিক আছে, বেড়ে গেছে, কি বেড়ে গেছে, মেশিন। কিছুক্ষণ আগেই বলছিলাম, দেখো মেশিনটা কি, মেশিন আমার অ্যাসেট, অ্যাসেট জিনিসটা কি, যার বেনিফিট আমরা ফিউচার পাবো তাকেই তো অ্যাসেট বলে। তার মানে বলছে মেশিনের ভ্যালু বেড়ে গেছে। এবার তোমরা বলতে পারো স্যার মেশিনের ভ্যালু কখন বেড়ে যায়। দেখো মেশিনের ভ্যালু কখন বেড়ে যায় বলছি, আমরা যদি মেশিন কিনি তখন তো মেশিনের ভ্যালু বেড়ে যায়। মেশিনের ভ্যালু কখন বাড়তে পারে, মেশিনের ভ্যালু, মেশিন যদি কেনা হয় তাহলে মেশিন ভ্যালু বাড়বে। ঠিক আছে, তাহলে কি বলেছে, মেশিন তো আমার অ্যাসেট, মেশিন তো আমার অ্যাসেট, মেশিনটা কি আমার অ্যাসেট, তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে। অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে কি হয়, এই দেখো এখানে লেখা আছে অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে ডেবিট। তার মানে কি করব, মেশিনের ভ্যালু বেড়ে গেলে বলবো ডেবিট, মেশিনের ভ্যালু বেড়ে গেলে বলবো ডেবিট। একই রকম ভাবে কি লেখা আছে, তারপর আমরা লিখছি ইনক্রিজ ইন ফার্নিচার, ইনক্রিজ ইন ফার্নিচার, ইনক্রিজ ইন ফার্নিচার মানে ফার্নিচারও তো আমার একটা অ্যাসেট, ফার্নিচারের ভ্যালু আমরা ফিউচারে পাবো, তাই তো, এটা বলছি অ্যাসেট, তো ফার্নিচার অ্যাসেট, এই অ্যাসেটটার ভ্যালু যদি বেড়ে যায় তাহলে কি হবে, কি লেখা আছে দেখো, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে ডেবিট করতে হবে, তাহলে এটাও লিখবো ডেবিট। ঠিক আছে, এটা লিখবো ডেবিট। তো আমি কথাগুলো বলছি, আমরা ধরো নরমালি, তোমরা তো নিজেরা বলতে পারো স্যার ফার্নিচারের ভ্যালু বেড়ে গেছে, স্যার বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, স্যার মেশিনের ভ্যালু বেড়ে গেছে, এটা তোমরা বলছো, কিন্তু এটাকে অ্যাকাউন্টসের ভাষায় কি বলে, এটাকে অ্যাকাউন্টসের ভাষায় কি বলে, তাই বললাম মেশিনের ভ্যালু বেড়ে গেলে অ্যাকাউন্টসের ভাষায় বলে ডেবিট, ফার্নিচারের ভ্যালু বেড়ে গেলে অ্যাকাউন্টসের ভাষায় বলে ডেবিট। ঠিক আছে, একই রকম ভাবে বিল্ডিং, বিল্ডিং তো আমার একটা অ্যাসেট, বিল্ডিং তো আমার একটা অ্যাসেট, কারণ এর বেনিফিট আমরা ফিউচারে পাবো। তো অ্যাসেট, যদি এই বিল্ডিংটার ভ্যালু বেড়ে যায় তাহলে কি বলবো, বিল্ডিং আর অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, এটা যোগ চিহ্ন মানে বেড়ে যাওয়া, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে মানে কি বলবো, ডেবিট হয়েছে, মানে ডেবিট হয়েছে, তাহলে কি লিখবো, ইনক্রিজ ইন বিল্ডিং, ইনক্রিজ ইন বিল্ডিং। ঠিক আছে, এর ভ্যালু বেড়ে গেছে মানে বলবো ডেবিট। আচ্ছা, এরকম হতে পারে ইনক্রিজ ইন ক্যাশ। ঠিক আছে, ক্যাশ, তো বলো ক্যাশ আমার কি, স্যার ক্যাশ তো অ্যাসেট, আপনি আগেই বলেছেন ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, তো অ্যাসেট, ক্যাশের ভ্যালু যদি বেড়ে যায়, দেখো ক্যাশের ভ্যালু কখন বেড়ে যেতে পারে, আমি ধরো একটা ব্যবসা খুলেছি, ঠিক আছে, আমি একটা ব্যবসা করছি, তো ব্যবসায় একটা ক্যাশ বাক্স থাকে, তো ক্যাশ বাক্স যদি টাকা আসে, ধরো আমার আগে ধরো ক্যাশ ছিল 5,000 টাকা, ক্যাশ বাক্সে ক্যাশ ছিল 5,000 টাকা, ওই ক্যাশ বাক্সে আবার টাকা আসে, তাহলে ক্যাশ বেড়ে যাচ্ছে, তাহলে বিভিন্ন জায়গা থেকে টাকা আসতে পারে, তো ক্যাশ বেড়ে যাচ্ছে, তাহলে ক্যাশ বাড়লে কি হবে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট হবে, তাহলে কি লিখতে পারি, ডেবিট। আর কি বলতে পারি, ইনক্রিজ ইন ব্যাংক, ইনক্রিজ ইন ব্যাংক, ব্যাংকে তো আমাদের টাকা থাকে, ঠিক আছে, বিজনেসের কথা বলছি, বিজনেসের তো টাকা থাকে, ব্যাংকে তো বিজনেসের টাকা থাকে, তো ব্যাংকের ব্যালেন্স যদি বেড়ে যায়, ব্যাংকে যা টাকা ছিল তার তুলনায় যদি ব্যালেন্স বেড়ে যায়, কি করে টাকা বাড়তে পারে, আরে ব্যাংকে আমি আবার টাকা জমা দিয়েছি, ব্যাংকে টাকা জমা দিই, তাহলে তো ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তাহলে ব্যাংকের ব্যালেন্স যদি বেড়ে যায় তাহলে কি হবে, ব্যাংক আমার অ্যাসেট, তাহলে অ্যাসেট বেড়ে গেলে কি করতে হবে, ডেবিট করতে হবে, তাহলে বুঝতে পারছো ব্যাপারগুলো কি করতে হচ্ছে। আচ্ছা, তারপর কি আছে, ইনক্রিজ ইন ডেটাস। ঠিক আছে, ইনক্রিজ ইন ডেটাস, তো ডেটাস কাকে বলে তোমরা জানো, ডেটাস কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি তাদেরকে ডেটাস বলে, ডেটাস এর ব্যালেন্স বেড়ে যাচ্ছে মানে আমি ওদেরকে আরো ধারে গুডস বেচেছি, ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, তো ডেটার্স এর ব্যালেন্স যা ছিল, ঠিক আছে, তার ব্যালেন্স আরো বেড়ে গেছে, কখন ব্যালেন্স বাড়তে হবে, ওদেরকে যদি আমি আবার ধারে গুডস বেচি তাহলে ব্যালেন্স বাড়তে পারে, তাহলে ডেটার্স অ্যাসেট, অ্যাসেট কে বাড়াতে গেলে কি হবে, অ্যাসেটের ব্যালেন্স, দেখো ডেটার্স তো আমার অ্যাসেট, তো অ্যাসেট বাড়াচ্ছি মানে ডেবিট করতে হবে, ঠিক আছে, তো ডেটার্স ইনক্রিজ করেছে মানে বলবো ডেবিট, মানে বলবো ডেবিট। এবার তোমাদের মানে প্রশ্ন হলো স্যার এই এই জিনিসগুলোর ব্যালেন্স গুলো বেড়ে গেল, যদি এই ব্যালেন্স গুলো যদি কমে যায় তাহলে কি হবে, দেখো বোঝাচ্ছি, এই ব্যালেন্স গুলো কমে যায় তাহলে কি লিখবো এখানে, ডিক্রিজ ইন, কি লিখছি, ডিক্রিজ ইন মেশিনারি। ঠিক আছে, ডিক্রিজ ইন মেশিনারি, মেশিনারি তো আমার একটা অ্যাসেট, মেশিনের ভ্যালু কমে যাচ্ছে, মেশিনের ভ্যালু কখন কমতে পারে, আরে বাবা মেশিনটা যদি বেচে দিই তাহলে তো মেশিনের ভ্যালু কমেই যাবে, মেশিনটা যদি বেচে দিই, আমার ধরো একটা ঘরে ধরো একটা মেশিন আছে,
আর মনে করো আমার ঘরে একটা কম্পিউটার আছে, কম্পিউটারটা যদি বেচে দিই তাহলে কম্পিউটারটা কি আমার ঘরে আর থাকবে? কম্পিউটার তো ঘর থেকে চলে যাচ্ছে, মানে কম্পিউটার ভ্যালু কমে যাচ্ছে, তাই তো? তাই মেশিনের ভ্যালু যদি কমে যায় তাহলে মেশিনের ভ্যালু, মেশিন তো আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায়, দেখো কি লেখা আছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট, তাহলে কি লিখবো, ডিক্রিজ ইন মেশিনারি ক্রেডিট। আচ্ছা তারপর কি বলেছে, কি লিখতে পারি এরপরে, লেখো ডিক্রিজ ইন ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার, ফার্নিচারের ভ্যালু যদি কমে যায়, দেখবে আমরা যখন বিজনেস করি, বিজনেসে অনেক ফার্নিচার থাকে, চেয়ার টেবিল এসব থাকে, ঠিক আছে, তো তো এর ভ্যালু যদি কমে যায়, কখন কমতে পারে, এগুলো বেচে দিলে কমতে পারে, তার মানে অ্যাসেট, অ্যাসেট ফার্নিচার তো অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে গেলে কি হয়, অ্যাসেটের ভ্যালু কমে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট, তাহলে এখানে লিখো ক্রেডিট, ঠিক আছে। তারপর কি বলেছে, লেখো ডিক্রিজ ইন বিল্ডিং, বিল্ডিং এর ভ্যালু যদি কমে যায়, কি বললাম, বিল্ডিং এর ভ্যালু যদি কমে যায় তাহলে এটাকেও বলবো বিল্ডিং তোমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট, ঠিক আছে, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট। তারপর হচ্ছে ডিক্রিজ ইন ক্যাশ, তারপর লেখো ডিক্রিজ ইন ক্যাশ, তো আমার ক্যাশ তো আমার অ্যাসেট, ক্যাশ তো আমার অ্যাসেট, বলছে ক্যাশের ব্যালেন্স যদি কমে যায়, ধরো আমার ক্যাশ বাক্সে যত টাকা ক্যাশ পড়ে আছে, ক্যাশ কমতে পারে, কি করে ক্যাশ কমতে পারে, আরে বাবা আমার কাছে যারা টাকা পায় তাদের তো টাকা দিতে হচ্ছে, তা টাকা দিলে ক্যাশ বাক্সে টাকা কমছে না, তো ক্যাশ কমে যাচ্ছে, তাহলে ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট, ঠিক আছে, তো অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, এখানে লিখছি ক্রেডিট। আচ্ছা তারপর কি বলেছে, তারা বলেছে ধরো ডিক্রিজ ইন ব্যাংক, ডিক্রিজ ইন ব্যাংক, তো ব্যাংক তো আমার অ্যাসেট, ব্যাংক আমার অ্যাসেট, ব্যাংকের ব্যালেন্স যদি কমে যায়, ব্যাংকের ব্যালেন্স কখন কমতে পারে, ব্যাংকের থেকে টাকা তোলা হয় তাহলে তো ব্যাংকের ব্যালেন্স কমবে, তাহলে অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট, অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট, এখানে লিখলাম ক্রেডিট। আচ্ছা তারপর কি বলেছে, তারপর বলেছে ডিক্রিজ ইন ডেটার্স, ঠিক আছে, ডিক্রিজ ইন ডেটার্স, স্যার ডেটার্স এর ব্যালেন্স কখন কমতে পারে, ডেটার্স মানে কি, যাদেরকে আমরা ধারে ঘুষ বেচি, আচ্ছা আমি যাদেরকে ধারে ঘুষ বেচি তাদেরকে ডেটার্স বলে, তো তাদেরকে শুধু ধারেই ঘুষ বেচবো, ওদের থেকে কোনো টাকা পয়সা পাবো না, আচ্ছা ওদের থেকে যদি টাকা পয়সা পাই তাহলে ওদের ব্যালেন্স কমবে, তাই তো, ডেটার্স অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট, তাই এখানে লিখলাম ক্রেডিট। তো দেখো জিনিসটা দেখে নাও বা তোমরা টুকে নাও, ভালো করে টুকে নাও, কিছুই নেই, একদম ইজি জিনিস, আমরা নরমাল ভাষায় বলি বেড়ে গেছে, ব্যালেন্স বেড়ে গেছে, ব্যালেন্স কমে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি ভাষায় কি বলে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি ভাষায় কি বলে, এই অ্যাসেট গুলোর ব্যালেন্স যদি বেড়ে যায়, অ্যাসেট গুলোর ব্যালেন্স যদি বেড়ে যায়, অ্যাকাউন্টেন্সি কাকে বলছে, ডেবিট হয়েছে, সেই অ্যাসেটটা ডেবিট হয়েছে, আর অ্যাসেট গুলোর ব্যালেন্স যদি কমে যায়, অ্যাকাউন্টেন্সি বলছে সেই অ্যাসেটটা ক্রেডিট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো, অ্যাসেটটা লিখলাম, এবার আমরা এক্সপেন্সেস লিখবো। আচ্ছা এক্সপেন্সেস এর কথা বলি, যদি বলি ইনক্রিজ ইন রেন্ট, কি লিখছি, ইনক্রিজ ইন রেন্ট, সরি, ইনক্রিজ ইন রেন্ট, রেন্ট মানে তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, আমরা তো আগেই শিখিয়েছি, এক্সপেন্সেস কাকে বলে, যার বেনিফিট অলরেডি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি তাকে বলে এক্সপেন্সেস। রেন্ট, রেন্ট মানে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়ার ব্যালেন্স যদি বেড়ে যায়, স্যার বাড়ি ভাড়ার ব্যালেন্স কি করে বাড়বে, বাড়িওয়ালা কি ভাড়াটা কি আরো বাড়িয়ে দিচ্ছে, না এখানে সেইটার কথা বলা হয়নি, এখানে কি বলা হয়েছে, এই বছর তো আমি ধরো যার বাড়িতে ধরো ব্যবসা করছি তাকে তো প্রতি বছর বাড়ি ভাড়া দিতে হবে, এই বছর ধরো বাড়ি ভাড়া দিচ্ছি সেই কথা বলা হচ্ছে, এই বছর যে বাড়ি ভাড়া দিলাম সেইটার কথা বলা হচ্ছে, তার মানে ইনক্রিজ ইন রেন্ট, ঠিক আছে, রেন্টের ব্যালেন্স বেড়ে গেলে কি করতে হবে, রেন্ট আমার কি, রেন্ট স্যার রেন্ট তো খরচ, রেন্ট হচ্ছে খরচ, এক্সপেন্সেস, রেন্ট হচ্ছে খরচ, এক্সপেন্সেস, এক্সপেন্সের ব্যালেন্স বেড়ে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই এখানে লিখব ডেবিট, ঠিক আছে। তারপর কি লিখতে পারো, তারপর লেখো ইনক্রিজ ইন স্যালারি, ইনক্রিজ ইন স্যালারি, স্যালারি কাদের দিই, আমরা আগেই শিখেছি স্যালারি আমরা কোম্পানির এমপ্লয়ীদের দিই, এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছি, স্যালারি ব্যালেন্স বেড়ে যাচ্ছে মানে এমপ্লয়ীদের এবছর স্যালারি দেওয়া হয়েছে, ঠিক আছে, স্যালারি তো আমার এক্সপেন্সেস, এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে মানে ডেবিট হয়েছে, মানে ডেবিট, এক্সপেন্স বেড়ে যাচ্ছে মানে ডেবিট হয়েছে। তারপর দেখো ইনক্রিজ ইন ডেপ্রিসিয়েশন, ইনক্রিজ ইন ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন নিয়ে বোঝার কিছু নেই, আগেই শিখেছি ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে ফিক্স অ্যাসেটের ভ্যালুটাকে কমে যাওয়াকে বলে ডেপ্রিসিয়েশন, তাই তো, ডেপ্রিসিয়েশন কি বলেছিলাম, ফিক্স অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে বলে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো, আর ডেপ্রিসিয়েশন এক ধরনের খরচ, এটা আমরা আগেই বলেছিলাম, তো খরচ, ডেপ্রিসিয়েশন হচ্ছে মানে খরচ বেড়ে যাচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে মানে খরচ বেড়ে যাচ্ছে, আর খরচটা বেড়ে যাওয়াকে কি বলে, এক্সপেন্সেস মানে খরচ, খরচটা বেড়ে যাওয়াকে বলে ডেবিট, ঠিক আছে, খরচটাকে বেরিয়ে যাবে মানে ডেবিট, ঠিক আছে তো, তো এখানে লিখলাম।
আচ্ছা তারপর কি লিখবো, তারপর লিখবো ইনক্রিজ ইন ব্যাড ডেট। ঠিক আছে, ব্যাড ডেট জিনিসটা শিখেছিলাম। ব্যাড ডেট কি বলেছিলাম, ব্যাড ডেট কি বলেছিলাম বলো, ব্যাড ডেট কি বলেছিলাম? যাদেরকে আমরা ধারের উপর ফেলেছি তারা যদি টাইম মতো যদি টাকাটা শোধ করতে না পারে তাকে ব্যাড ডেট বলে। যে ব্যাড ডেটটা হচ্ছে বিজনেসের এক ধরনের খরচ, বিজনেস এক ধরনের খরচ। তাহলে কি বুঝলে, ব্যাড ডেট খরচ। ব্যাড ডেট যদি বেড়ে যায় মানে খরচ যদি বেড়ে যায় কি করব, ডেবিট করব। কারণ উপরে লেখাই আছে দেখতে পাচ্ছ, খরচ বেড়ে গেলে ডেবিট করতে হবে। তাই এখানে লিখলাম ডেবিট। তারপর লিখবো ইনক্রিজ ইন পারচেজ। কি লিখলাম, ইনক্রিজ ইন পারচেজ। তো পারচেজ মানে বুঝতে পারছো, ধরো আমি যদি মার্কার পেনের বিজনেস করি তাহলে কি আমাকে প্রতি বছর প্রচুর মার্কার পেন কিনতে হবে। তো মার্কার পেন যদি কিনি সেটা তো আমার পারচেজই হচ্ছে। মার্কার পেন মানে আমি যেই জিনিসটা বিজনেস করছি, আমার বিজনেসটা কিসের বিজনেস, মার্কার পেনের বিজনেস। তো মার্কার পেনের বিজনেস আমি কি বলবো, মার্কার পেন কিনেছি না, আমরা আগে করেছি গুডস কিনেছি। তো যখনই বলবে পারচেজ, পারচেজ বলতে কি বোঝায়, পুরো অ্যাকাউন্টেন্সিতে পারচেজ বলতে বোঝায় গুডস কেনাকে বোঝায় পারচেজ। ঠিক আছে, বলছে ইনক্রিজ ইন পারচেজ, পারচেজের ব্যালেন্স যদি বেড়ে যায়, পারচেজ হচ্ছে আমার এক ধরনের খরচ। ঠিক আছে, খরচের ব্যালেন্স বেড়ে যাওয়াকে কি বলে, ডেবিট। ঠিক আছে, খরচের ব্যালেন্স বেড়ে যাওয়াকে বলে ডেবিট হয়েছে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি পারচেজ। ঠিক আছে, তো এখানে পারচেজ বলতে পুরো অ্যাকাউন্টেন্সিতে পারচেজ বলতে গুডস পারচেজের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, পারচেজ হচ্ছে এক ধরনের খরচ, আমরা আগে ডিটেইলসে আলোচনা করেছি পারচেজ হচ্ছে খরচ। তো খরচ বেড়ে গেছে মানে ডেবিট হয়েছে। তো হয়ে গেল। একই রকম ভাবে এগুলো কমলে কি হতে পারে, প্রথমে হচ্ছে ইনক্রিজ ইন রেন্ট। ইনক্রিজ ইন রেন্ট এটা হয়ে যাবে ডিক্রিজ ইন রেন্ট। ডিক্রিজ ইন রেন্ট, রেন্টের ব্যালেন্স। ঠিক আছে, রেন্ট যদি কমে যায়, রেন্টের ব্যালেন্স যদি কমে যায় তার মানে কি করব, রেন্ট মানে খরচ, খরচ কমে গেলে কি করতে হয় স্যার, ক্রেডিট করতে হয়। এখানে কিন্তু ক্রেডিট। তো তোমরা জানতে চাও স্যার এটা এই খরচ কমে গেছে এই উদাহরণটা, এই উদাহরণ পরে বলবো, এখন বললে বুঝতে একটু অসুবিধা হবে, পরে একটা দুটো ক্লাস গেলে তারপর বুঝতে পারবে। আচ্ছা তারপর কি বলেছে, ডিক্রিজ ইন স্যালারি। ঠিক আছে, এরপর লিখছি ডিক্রিজ ইন স্যালারি। ঠিক আছে, স্যালারি ব্যালেন্স কমে গেলে, স্যালারি খরচ, খরচ কমে গেলে ক্রেডিট করতে হয়। আচ্ছা তারপর ইনক্রিজ ছিল, এবার ডিক্রিজ ইন ডেপ্রিসিয়েশন। ডিক্রিজ ইন ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার খরচ, খরচ কমে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তো এখানে লিখলাম ক্রেডিট। আচ্ছা তারপর ডিক্রিজ ইন ব্যাড ডেট। ডিক্রিজ ইন ব্যাড ডেট, তো ব্যাড ডেট কি, ব্যাড ডেটও আমার খরচ, আগেই বলেছি ব্যাড ডেট খরচ, খরচ কমে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। খরচ কমে গেলে ক্রেডিট করতে হবে। আচ্ছা তারপর কি, ডিক্রিজ ইন পারচেজ। তারপর লেখো ডিক্রিজ ইন পারচেজ। পারচেজ হচ্ছে আমার খরচ। ঠিক আছে, খরচ কমে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তার মানে কি বুঝতে পারলে, খরচের ব্যালেন্স যদি বেড়ে যায়, খরচ যদি বেড়ে যায় তাহলে ডেবিট করব, খরচ কমে গেলে ক্রেডিট করব। আর কি, আর কি বললাম, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, অ্যাসেট কমে গেলে ক্রেডিট। এবার কিছু অঙ্ক করাবো, অঙ্ক করলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এরপরে একটা কোশ্চেন গ্রুপ এটা মুছে দিচ্ছি, এটা আশা করি হয়ে গেছে। এইটা মুখস্থ করার কিছুই নেই, ব্যাপারটা বুঝে নেবে, ব্যাপারটা বুঝে বুঝে পড়বে, বুঝে বুঝে পড়বে, কোনো মুখস্থ করার ব্যাপার নেই। ঠিক আছে, তো তো দেখো এবার কি লিখবো, কোশ্চেন লিখছি একটা, হ্যাঁ কি লিখছি, মেক জার্নাল এন্ট্রিজ। এখানে লিখছি মেক জার্নাল এন্ট্রিজ। কি লিখলাম, মেক জার্নাল এন্ট্রিজ ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ ফার্ম। কি লিখলাম, মেক জার্নাল এন্ট্রিজ ইন দা বুকস অফ ফার্ম। তার মানে কি বলেছে, আমাকে কি করতে বলেছে, বলেছে যে তুমি জার্নাল করে দাও। মানে আজকের টপিকটা কি, আজকে যে ক্লাসটা কি, জার্নাল এন্ট্রিজ, জার্নালিং তো করতে বলেছে, জার্নালিং তো করব, জার্নাল করতে বলেছে। কার বলতে, ইন দা বুকস অফ ফার্ম। বারবার বলছি যে বিজনেসম্যান, আমরা মালিকের অ্যাকাউন্টেন্সি করি না, মালিকের বইতে অ্যাকাউন্টেন্সি করি না, আমরা কার অ্যাকাউন্টস করি, আমরা বিজনেসের অ্যাকাউন্টস করি। ফার্ম মানে বিজনেসের কথা বলা হচ্ছে। যেমন গণেশ ভান্ডার, এটা একটা বিজনেস, সেই গণেশ ভান্ডারের অ্যাকাউন্টস করব, গণেশ ভান্ডারের মালিক গণেশ, গণেশের অ্যাকাউন্টস করব না। ঠিক আছে, তো এরকমই বলেছে, একটা করে পয়েন্ট উঠবো, তারপর একটা করে করব। তো প্রথম পয়েন্ট বলেছে ফার্ম পারচেজ মেশিন কস্টিং 1 লাখ। লিখো এক নম্বর কোশ্চেনটা, লিখো এক নম্বর, লিখো ফার্ম পারচেজ, ফার্ম পারচেজ, ফার্ম পারচেজ মেশিন কস্টিং, ফার্ম পারচেজ মেশিনারি, লিখো ফার্ম পারচেজ মেশিনারি কস্টিং রুপিস, farm purchase machinery costing rupees 1 lakh, 1 lakh, 1 lakh and paid in cash, and paid in cash.
তো দেখো কি বলেছে এখানে, এখানে কোশ্চেন হলো ফার্ম, আমরা যেই ফার্ম মানে যেই ব্যবসাটা করছি, ফার্ম মানে কিছুক্ষণ আগে বললাম গণেশ ভান্ডার বা বলতে পারো টাটা কোম্পানি। টাটা কোম্পানি, ধরো টাটা কোম্পানি একটা মেশিন কিনেছে, কি কিনেছে, একটা মেশিন কিনেছে, ঠিক আছে, কত টাকা দিয়ে মেশিন কিনেছে, 1 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে। আরে বাবা মেশিন কিনলে তো টাকাও তো দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, তো মেশিন কিনলেও টাকা পয়সা দিতে হবে, তো টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, পেড ইন ক্যাশ, ক্যাশ টাকা দিয়ে দিয়েছে। তো দেখো জিনিসটা কি বলবো, আমি যদি তোমাকে বলি, তোমরা যারা দেখছো ভিডিওটা, আমি যদি তোমাদের বলি তুমি আজকে একটা দোকান থেকে ফোন কিনবে, ঠিক আছে, কি বললাম, একটা 10,000 টাকা দিয়ে ফোন কিনলে, কোনো একটা দোকানে গেছো ফোন কিনতে, ঠিক আছে, ফোনের দাম 10,000 টাকা, পছন্দ হলো সেই ফোনটা দেখে ফোনটা নিলে, ফোনটার দাম 10,000 টাকা, তুমি জিজ্ঞেস করলে দাদা এই ফোনটার দাম কত, আমি এই ফোনটা কিনতে চাই, বললো 10,000 টাকা, ঠিক আছে, বললো ঠিক আছে আমি নেবো ফোনটা, আমি ফোনটা নেবো, তুমি বললে আমি ফোনটা নেবো, তো তোমাকে ফোনটা দিয়ে দিল, তো তোমার কাছে কি চলে আসলো, স্যার আমার কাছে ফোনটা চলে আসলো, তোমার কাছে ফোন চলে আসলো, ঠিক আছে, সাথে সাথে তোমার কাছ থেকে কি চলে গেল, স্যার আমার কাছ থেকে ক্যাশ চলে গেল। মাথায় রাখবে, মাথায় রাখবে। বা ধরো না, যে কোনো জিনিস, যে কোনো জিনিস, ধরো আজকে তোমরা একটা কম্পিউটার কিনতে চাও, কম্পিউটার, তো কম্পিউটারের দোকানে চলে গেলে, তোমরা কম্পিউটারটা কিনতে গেলে, তো তোমার কাছে কি চলে আসলো, কম্পিউটার যখন কিনতে গেলে তোমার কাছে কম্পিউটার চলে আসলো, এমনি এমনি তোমাকে কম্পিউটার দেবে না, তার বদলে তোমার থেকে কিছু নেবে, তোমার থেকে টাকা নিয়ে নেবে, তার মানে কি তোমার কাছে একটা জিনিস আসলো, আবার তোমার থেকে একটা জিনিস বেরিয়ে গেল। তো আমি যদি এরকম বলি, ধরো এটা টাটা কোম্পানির কথা বলেছি, টাটা কোম্পানি কি কিনেছে, স্যার টাটা কোম্পানি মেশিন কিনেছে, টাটা কোম্পানি মেশিন কিনেছে, আচ্ছা মেশিনটা কি, স্যার মেশিন অ্যাসেট, মেশিনটা কি, মেশিন আমার অ্যাসেট, তাই টাটা কোম্পানির কাছে কি আসছে, স্যার মেশিন আসছে, মানে টাটা কোম্পানির কাছে অ্যাসেট আসছে। তো একটা জিনিস তো আমরা লিখতেই পারি, টাটা কোম্পানির কাছে কি আসছে, স্যার মেশিন আসছে। আমরা সবসময় টাটা কোম্পানির কথা ভাববো, মানে সবসময় কোম্পানি বা বিজনেসের দিক থেকে দেখবো। টাটা কোম্পানির কাছে কি এসেছে, টাটা কোম্পানির কাছে মেশিনারি মানে অ্যাসেট এসেছে, অ্যাসেট এসেছে, তাহলে মেশিন এসেছে মানে মেশিনের ব্যালেন্স বেড়েছে, মেশিনের ব্যালেন্স বেড়েছে, মেশিন তো আমার অ্যাসেট, অ্যাসেট এসেছে মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বেড়েছে, এখানে যোগ চিহ্ন দিলাম, ঠিক আছে, যোগ চিহ্ন দিলাম। বা তোমার যদি অসুবিধা হয় এখানে লেখো ইনক্রিজ, একই তো ব্যাপার, ইনক্রিজ মানে তো যোগ। কত টাকা, কত টাকার মেশিন এসেছে, স্যার 1 লাখ টাকার মেশিন এসেছে, 1 লাখ টাকার মেশিন এসেছে, ঠিক আছে, সাথে সাথে টাটা কোম্পানির কাছ থেকে কি চলে গেছে, স্যার টাটা কোম্পানি যে মেশিনটা কিনেছে 1 লাখ টাকা, তার বদলে ও 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, 1 লাখ টাকা ক্যাশ, নগদ টাকা দিয়ে দিয়েছে, তার মানে ক্যাশটা কি, স্যার ক্যাশও আমার অ্যাসেট, ক্যাশটাও আমার অ্যাসেট, ক্যাশটাও হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে, তাহলে কি চলে গেছে, ক্যাশ চলে গেছে, ক্যাশ, ক্যাশ চলে গেছে মানে কমে গেছে, ক্যাশ কমে গেছে, বিয়োগ, ঠিক আছে, কি হয়েছে, ক্যাশ কমে গেছে মানে ডিক্রিজ হয়েছে। কত টাকা ক্যাশ দিয়েছো, তুমি 1 লাখ টাকা মেশিন কিনে তোমাকে তো 1 লাখ টাকা ক্যাশ দিতে হবে, তো 1 লাখ টাকা ক্যাশ দিলে, তো তোমরা যদি কোনো একটা নরমাল কোনো পার্সনকে, ঠিক আছে, যে ধরো অ্যাকাউন্টেন্সি কথা বলছে, নরমাল পার্সন যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে, আচ্ছা দাদা তুমি একটা ফোন কিনেছো, তুমি একটা ফোন কিনেছো, তাহলে তোমার কি হয়েছে, তখন বলবে ফোন কিনেছি মানে আমার বাড়িতে একটা ফোন চলে এসেছে, সাথে সাথে ফোনের জন্য যত টাকা লেগেছে 10,000 টাকা, 10,000 টাকা আমার ঘর থেকে চলে গেছে, তাই তো হবে, জেনারেলি তো তাই হবে। আরে মনে করো না তোমরা কোনো দোকান থেকে ধরো এটা ক্যাডবেরি কিনেছো, ক্যাডবেরির দাম 10 টাকা, তার মানে কি হয়েছে, তোমার কি হয়েছে, তোমার ঘরে ক্যাডবেরি চলে এসেছে, তোমার ঘরে 10 টাকার ক্যাডবেরি চলে এসেছে, সাথে সাথে কি হয়েছে, সাথে সাথে ঘর থেকে 10টা টাকা চলে গেছে, এই তো হয়েছে, এছাড়া কি হবে, এছাড়া কি হবে, অ্যাকাউন্টেন্সি নরমাল ইজি জিনিস, একদম ইজি ভাবে ভাবো, ইজি ভাবে ভাবো। টাটা কোম্পানি একটা মেশিন কিনেছে, তার টাটা কোম্পানির কাছে কি এসেছে, টাটা কোম্পানির কাছে মেশিন এসেছে, ঠিক আছে, কি চলে গেছে, টাকা চলে গেছে, তাই এখানে লিখলাম কি, মেশিন, টাটা কোম্পানির কাছে মেশিন এসেছে, টাটা কোম্পানির কাছে মেশিন এসেছে, তো মেশিন তো অ্যাসেট, তাহলে অ্যাসেটটা বেড়ে গেছে, কত টাকা, 1 লাখ টাকা, আর টাটা কোম্পানির কাছে কি চলে গেছে, টাটা কোম্পানির কাছে ক্যাশ, নগদ টাকা চলে গেছে, ক্যাশটাও অ্যাসেট, ঠিক আছে, চলে গেছে, এটা কি বললাম, মাইনাস, চলে গেছে মানে কমে গেছে, মাইনাস হলো। এই যে এই কথাটা বললাম না, এটা হচ্ছে ধরো যে কেউ বলবে, ধরো আমি বলছি যে ধরো পড়াশোনা জানে না, যে ধরো একদম পড়াশোনা জানে না, বা ধরো সে ধরো কমার্সের স্টুডেন্ট না, অন্য কোনো স্ট্রিমের স্টুডেন্ট, তাকে যদি বলি ভাই আমি আজকে একটা ফোন কিনেছি, কি এফেক্ট পড়বে, আমার কি হবে, ও তখন বলবে তোর কাছে ফোন এসেছে আর সাথে সাথে তোর কাছ থেকে টাকা চলে গেছে, এটা যে কেউ বলতে পারবে। আমি এখন অ্যাকাউন্টেন্সি আরম্ভ করি না, এখন জার্নালটা এখন আরম্ভ করি, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটা যে কেউ বলতে পারবে, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে পড়াশোনা জানে না সেও এই কথাটাই বলবে, যে পড়াশোনা জানে না সে এই কথাটাই বলবে, ঠিক আছে, তো জেনারেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এরপর কি বলছি, দেখো কি লিখেছি, মেশিনটা কি বললাম, স্যার মেশিন তো আপনি বললেন অ্যাসেট, মেশিন তো অ্যাসেট, তো অ্যাসেটটা কি, স্যার অ্যাসেট বেড়ে গেছে, দেখো অ্যাসেট বেড়ে গেলে কি হয়, স্যার অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, তার মানে এখানে অ্যাসেটটার নাম কি, মেশিন, এখানে অ্যাসেটটার নাম হচ্ছে মেশিন, অর্থাৎ মেশিনারি, ঠিক আছে, মেশিনারি ডেবিট, ঠিক আছে, মেশিনারি ডেবিট। কেন ডেবিট হলো, আশা করি বুঝতে পেরেছো, স্যার মেশিনের ডেবিট হলো কারণ হচ্ছে মেশিন হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট করতে হয়, তাই এখানে
মেশিনটা ডেবিট করলাম কত টাকা, মেশিনটা ডেবিট করলাম টাকা কত ছিল 1 লাখ টাকা, তাই 1 লাখ টাকা ডেবিট করলাম। আচ্ছা ক্যাশ, ক্যাশটা কি, ক্যাশ তো আমার অ্যাসেট, ক্যাশটা আমার কি, ক্যাশও তো আমার অ্যাসেট, তাহলে বলো না ক্যাশ আমার কাছে এসছে না চলে গেছে, স্যার ক্যাশ চলে গেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট চলে গেছে মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটটাকে কমাতে গেলে কি করতে, স্যার ক্রেডিট করতে হয়, তার মানে এখানে লিখো ক্যাশ, ক্যাশ ক্রেডিট হয়েছে, কত টাকা ক্যাশ ক্রেডিট হয়েছে, আরে 1 লাখ টাকাই তো হবে, আমি 1 লাখ টাকা যখন মেশিন কিনি আমাকে 1 লাখ টাকাই দিতে হবে, ঠিক আছে তো। এইটাকে কি ল্যাঙ্গুয়েজ বলে জানো, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে তো। তো দেখো কি কি বললাম আমরা, জেনারেল ল্যাঙ্গুয়েজ বললাম, এই একটা ট্রানজাকশন বললাম, ট্রানজাকশন আমি যাকে জিজ্ঞাসা করি সে জেনারেল ল্যাঙ্গুয়েজটা বলবে, জেনারেল ল্যাঙ্গুয়েজ সবাই বুঝতে পারে, জেনারেল ল্যাঙ্গুয়েজ সবাই বলতে পারে, আর জেনারেল ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম, কি করে কনভার্ট করলাম, অ্যাসেটের ব্যালেন্স বেড়ে যাওয়াকে অ্যাকাউন্টেন্সি বলে ডেবিট হচ্ছে, অ্যাসেটের ব্যালেন্স কমে যাওয়াকে অ্যাকাউন্টেন্সি বলে ক্রেডিট হচ্ছে, তাই তো লিখলাম। এবার এটাকে আমরা জার্নালে প্রকাশ করব, এটাকে একটা জার্নালের রূপ দেব, তো জার্নালের রূপ দিলে কি হবে ভালো করে দেখো, জার্নালের রূপ দিলে কি হয় দেখো, দেখো মেশিনারি অ্যাকাউন্ট কি লিখছি, মেশিনারি, এই যে মেশিনারি লেখা ছিল সেই মেশিনারিটাই লিখলাম, সেই মেশিনারিটাই লিখলাম, কি লিখবো, মেশিনারি পাশে একটা অ্যাকাউন্ট বলে একটা কথা লিখবো, অ্যাকাউন্ট, স্যার অ্যাকাউন্টটাকে, অ্যাকাউন্টটা পরে বোঝাবো, পরে অন্য কোনো একটা ভিডিওতে অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব, অ্যাকাউন্টটা কি বোঝাবো, ঠিক আছে। তো একটু জেনে রাখো, মেশিনারি, মেশিনারি পাশে একটা অ্যাকাউন্ট কথা লিখবো, মেশিনারি কি, যত টার্ম থাকবে সবকটা টার্মের পাশে অ্যাকাউন্ট কথাটা ইউজ করব, অ্যাকাউন্টটাকে পুরো অ্যাকাউন্ট লিখতে পারি কিন্তু লিখবো না, পুরো অ্যাকাউন্ট লিখবো না, দেখতে বাজে লাগে, দেখতে বাজে লাগে, আমরা শর্ট করে লিখবো, এরকম ভাবে লিখবো a অবলিক c অ্যাকাউন্ট, ঠিক আছে তো। তারপর আমরা ডট 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 দেব, দেখো ডট 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 এরকম লিখবো, দিয়ে লিখবো dr, দিয়ে লিখবো dr, ঠিক আছে তো। তোমরা নিজেই বুঝতে পারছো এখানে মেশিনটা কি লেখা ছিল, স্যার মেশিন ডেবিট লেখা ছিল, আরে আমি তো তাই লিখেছি, আমি তাই লিখেছি মেশিন ডেবিট, কিন্তু একটু অন্য রকম ভাবে লিখেছি, ঠিক আছে, কেমন এখানে মেশিন যেমন ছিল তেমন লিখলাম, তারপরে একটা অ্যাকাউন্ট কথা লিখবো, অ্যাকাউন্টটা ছোট করে লিখবো, ঠিক আছে, তারপর ডট 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 দিয়ে লিখবো ডেবিট dr, স্যার ডেবিট পুরো কথাটা লিখলাম না, লিখতে পারতাম, লিখতে পারতাম পুরো ডেবিট কথাটা, কিন্তু যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে, তার জন্য আমরা ছোট করে লিখি dr। এবার তোমরা বলতে পারো স্যার ডেবিট কথাটা কেন dr লেখো, পরের ভিডিওতে আমি বলবো, পরের ভিডিওতেই বলবো ডেবিট কথাটা কেন dr লেখা, ঠিক আছে তো, অবশ্যই বলবো। তারপর কি লেখা আছে স্যার, ক্যাশ লেখা আছে ক্রেডিট, ঠিক আছে, ক্যাশ ক্রেডিট, দেখো একটু ছাড়বো, একটু ছেড়ে এখান থেকে লিখবো, এখান থেকে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে তো। কত টাকা ছিল, 1 লাখ টাকা, ডেবিটেও 1 লাখ টাকা ছিল, আবার ক্রেডিটেও 1 লাখ টাকা ছিল, ক্রেডিটেও 1 লাখ টাকা ছিল, বোঝাচ্ছি বোঝাচ্ছি না বোঝাচ্ছি, এবার তোমরা বলতে পারো স্যার নিয়মটা কি, অ্যাকচুয়ালি জার্নালের নিয়ম আগে তোমাকে ডেবিট লিখতে হবে তারপরে ক্রেডিট লিখতে হবে, জার্নালের নিয়ম প্রথমে ডেবিট ঠিক তার নিচে ক্রেডিট, আবার বলছি উপরে ডেবিট নিচে ক্রেডিট, মানে আগে ডেবিট লিখবে পরে ক্রেডিট লিখবে। আচ্ছা ক্রেডিট কথাটা, এবার তোমরা তোমাদের প্রশ্ন হতে পারে, দেখো তোমরা কি বলতে পারো স্যার এরকম ভাবে কেন লিখলাম না, এরকম ভাবে কেন লিখলাম না, দেখো মেশিনারি অ্যাকাউন্ট ডট 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 দিয়ে ডেবিট, তোমরা বলতে পারো স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডট 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 দিয়ে ক্রেডিট কেন লিখলাম, দেখো ক্রেডিট কেন লিখলাম, তোমাদের মানে প্রশ্ন হচ্ছে এটাই, স্যার ক্রেডিট লিখলাম না আর এখানে টু কেন এইসব লিখলেন, দেখো জিনিসটাকে বোঝার জন্য অ্যাকচুয়ালি এইভাবে যদি আমরা লিখি দেখতে খুব বাজে লাগে, দেখতে খুবই বাজে লাগে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে, অ্যাকাউন্টেন্সি ইজ অ্যান আর্ট, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি এক ধরনের কলা, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দরভাবে সাজাতে হয়, যেটা সবার কাছে বোধগম্য হয়, সবাই যেন ভালো করে বুঝতে পারে, ঠিক আছে তো, দেখতেও যেন ভালো লাগে, ঠিক আছে। তো আমি যদি এরকম লিখি দেখো দেখতে কতটা বাজে লাগছে, কেন বাজে লাগছে, আমরা যদি এটা দেখো এটা ডেবিট পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, আর আমরা যদি এরকম ডট ডট দিয়ে ক্রেডিট লিখি কেউ কারোর পক্ষে বোঝা সম্ভব না, যতক্ষণ না অনেকক্ষণ ধরে দেখবে, অনেকক্ষণ ধরে এখানে দেখতে হবে তাহলেই বুঝতে পারবে এটা ডেবিট এটা ক্রেডিট, কিন্তু এটা দেখে একবারে বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে, দেখো এখানে দেখো মেশিন অ্যাকাউন্ট ডেবিট লিখে তারপর একটু ছেড়ে লিখেছে টু ক্যাশ অ্যাকাউন্ট, একটু ছেড়ে লিখেছে, অর্থাৎ এখানে যে ক্রেডিট ছিল না, ক্রেডিট কথাটা ইউজ করা হবে না, ক্রেডিট বলে কিছু কথা লেখাই হয় না জার্নালে, ক্রেডিট আমরা কি বলবো, টু মানে ক্রেডিট, এই যে এখানে লেখা আছে না টু, এটা এখানে লেখা আছে না টু, এই টু মানে হচ্ছে ক্রেডিট, এই টু মানে হচ্ছে ক্রেডিট, তাই আমরা ক্রেডিট আলাদা করে লিখবো না, ক্রেডিট আমরা আলাদা করে লিখবো না, এই টু মানে হচ্ছে ক্রেডিট। তাহলে আবার বললাম, আবার বলছি জার্নালটা যখন করবো উপরে ডেবিট লিখবো ঠিক তার নিচে ক্রেডিট লিখবো, ঠিক তার নিচে ক্রেডিট লিখবো, তো টু কথা থেকে ক্রেডিট বোঝায়, এই টু এখানে যে টু লেখা আছে না, টু কথাটা কি প্রকাশ করে, আমাদের ক্রেডিট প্রকাশ করে, তো এখানে ক্যাশ ক্রেডিট আছে, এখানে ক্যাশ লেখা আছে ক্রেডিট, তাহলে ক্রেডিট এর আগে কি ইউজ করা হবে, ক্রেডিট বলতে গেলে টু, এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট, তো আশা করি বুঝতে পেরেছো।
এই যে এটা করলাম এটাকে বলে জার্নাল, এটাকে বলে জার্নাল। তাহলে জিনিসটা বুঝতে পারলে, ক্রেডিট কথাটা যখন লিখবো না, ক্রেডিট কথাটা যখন লিখবো, এখানে যে ক্রেডিট ছিল, ক্যাশ ক্রেডিট ছিল, ঠিক আছে, এখান দিয়ে লিখবো না, একটু ছেড়ে লিখবো, কিন্তু টু দিয়ে আরম্ভ করবো, একটু ছেড়ে টু দিয়ে আরম্ভ করবো। টু মানে বোঝায় ক্রেডিট, টু মানে ক্রেডিট, আলাদা করে ক্রেডিট লিখতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো, একটা হলো। এরপরে তোমাদের হয়তো বুঝতে দেখতে খুব কঠিন লাগছে, কঠিন কিছু না। তোমরা মনে করো না ছোটবেলায় যখন অ ক খ লিখতে বা এবিসিডি শিখেছিলে, প্রথম দিনই কি, যেদিন অ ক খ শিখলে সেদিনই কি অ ক খ লেখা শিখে গেছিলে? বহুদিন লেগেছিল টাইম। আরে বহুদিন টাইম লেগেছিল শিখতে, তাই তো? একদিনে তো কেউ শেখেনি, বা এবিসিডি সে তো কেউ একদিনে শেখেনি, অনেক টাইম লেগেছিল, আস্তে আস্তে ধরে ধরে শিখেছে। কত না ভুল হতো, কত ভুল হতো। তা কি আছে, অসুবিধা নেই, ভুল হবে, ভুল হতে হতে তো শিখবে। আর যদি মনে করবে যদি ভুল না হয় তাহলে জীবনে তুমি শিখতে পারবে না, ভুল না হলে জীবনে তুমি শিখতে পারবে, ভুল হলেই বুঝতে পারবে এটা ভুল হয়েছে। তো এটা মাথায় রাখবে। এক নম্বরটা হলো, এবার দু নম্বর করবো। এটা মুছে দিচ্ছি, এবার দু নম্বর করবো। এক নম্বর এন্ট্রি করলাম, এবার দু নম্বর এন্ট্রি করবো। লেখো দু নম্বর, লেখো ফার্ম পারচেজ বিল্ডিং, ফার্ম পারচেজ বিল্ডিং, farm purchase building for rupees 5 lakhs and paid in cash, তাহলে কি লেখা আছে? ফার্ম মানে টাটা কোম্পানির কথা বলা হচ্ছে। টাটা কোম্পানি একটা বিল্ডিং কিনেছে, এবং পেমেন্ট করেছে ক্যাশ দিয়ে, এবং টাকাটা দিয়েছে, বিল্ডিং কিনতে গেলে টাকা পেমেন্ট করতে হবে তো ক্যাশ দিয়ে। আচ্ছা তোমাদের বাড়িতে ধরো যে সিনিয়র আছে, ঠিক আছে, ধরো ঠাকুমা ঠাকুরদা, তাদেরকে জিজ্ঞাসা করো যে স্যার বাবা একটা বাড়ি কিনেছে, তো ঠাম্মাকে জিজ্ঞাসা যদি করো তাহলে ঠাম্মা কি বলবে? ঠাম্মা বলবে তাহলে আমাদের তো একটা বাড়ি এসেছে, আমাদের তো একটা বাড়ি হয়েছে, ঠিক আছে, এবং তোর বাবার টাকা চলে গেছে। কি বলবে? বাড়ি এসেছে, সাথে সাথে টাকা চলে গেছে, এটাই তো বলবে। তো দেখেছো, তো ঠাম্মা তার অ্যাকাউন্টস জানে না, ঠাম্মা তো বলে দিল, এইটাকে বলা হয় জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ। তাহলে কি আসলো? টাটা কোম্পানির কাছে কি এসেছে? টাটা কোম্পানির কাছে বাড়ি এসেছে, চলে গেছে কি ক্যাশ, টাকা চলে টাটা কোম্পানির কাছ থেকে টাকা চলে গেছে। তাহলে কি লিখবে? কি এসেছে টাটা কোম্পানির কাছে? স্যার বিল্ডিং এসেছে, বিল্ডিং এসেছে, ঠিক আছে। বিল্ডিং তো আমরা অ্যাসেট জানি, বিল্ডিং অ্যাসেট আমরা জানি। দেখো বুঝতে অসুবিধা লিখেছি, বিল্ডিং হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট এসেছে মানে কি হচ্ছে? অ্যাসেটটা বেড়েছে, অ্যাসেট এসেছে মানে কি হয়েছে? অ্যাসেটটা বেড়েছে। তা অ্যাসেট বেড়েছে, কত টাকার অ্যাসেট বেড়েছে? স্যার 5 লাখ টাকার অ্যাসেট বেড়েছে। আচ্ছা, তার বদলে টাটা কোম্পানির কাছে কি চলে গেছে? স্যার ক্যাশ টাকা, মানে নগদ টাকা চলে গেছে, ক্যাশটাও তো আমার অ্যাসেট, তাই না? ক্যাশও তো আমার অ্যাসেট, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাসেট চলে গেছে মানে অ্যাসেটটা কমে গেছে, মানে বিয়োগ। কত টাকার অ্যাসেট কমে গেছে? 5 লাখ টাকার অ্যাসেট কমে গেছে, বা বলতে পারো 5 লাখ টাকার ক্যাশ কমে গেছে। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে জেনারেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জেনারেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার কি করব? এবার আমরা অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ করব। অ্যাকাউন্টেন্সির ভাষায় কি বলছে? অ্যাকাউন্টেন্সির ভাষায় বিল্ডিং মানে অ্যাসেট বেড়ে গেছে, তো অ্যাসেটটা বেড়ে গেলে অ্যাকাউন্টেন্সি কি বলছে? স্যার অ্যাসেট বেড়ে গেলে অ্যাকাউন্টেন্সি বলছে ডেবিট হয়েছে। তার মানে বিল্ডিং ডেবিট হয়েছে, বিল্ডিং ডেবিট, ঠিক আছে। কি বললাম? বিল্ডিং অ্যাকাউন্ট, পুরো কথাটা লিখো, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। কি বললাম? বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 5 লাখ টাকা। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত? 5 লাখ টাকা। তো বুঝতে পারলে কি বললাম? বিল্ডিং বেড়ে গেছে, ঠিক আছে, বিল্ডিং বেড়ে গেলে মানে অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেলে অ্যাকাউন্টেন্সি কি বলছে? অ্যাসেট বেড়ে গেলে অ্যাকাউন্টেন্সি বলছে ডেবিট হচ্ছে। তাই এখানে লিখলাম বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা। সাথে সাথে ক্যাশ কি হচ্ছে? ক্যাশ কমে গেছে, ক্যাশ তো আমার অ্যাসেট, তো অ্যাসেট কমে গেলে কি হয়? অ্যাসেট কমে গেলে সেই অ্যাসেটটা ক্রেডিট হচ্ছে। দেখো অ্যাসেট কমে গেলে ক্রেডিট, তো এখানে ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, তাই তো। ক্যাশ অ্যাকাউন্ট কি হয়েছে? ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটটা কমে গেছে মানে ক্রেডিট, তাই এখানে লিখবো ক্রেডিট। কত টাকা? 5 লাখ টাকা। এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাকাউন্টস এর ভাষা, ঠিক আছে, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। এইবার এটাকে আমরা জার্নালের রূপ দেব, তো জার্নাল কি শেখালাম? আগেরটাই বললাম, জার্নাল করতে গেলে আগে ডেবিট লিখবো, ঠিক তার নিচেই লিখবো ক্রেডিট। তো ডেবিট লিখবো, ডেবিট কে লিখবো? বিল্ডিং। কি লিখবো? বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট,
বিল্ডিং অ্যাকাউন্টটা যে পুরো লেখা আছে একটা ওটাকে শর্টে লিখবো এ অবলিক সি, তারপর ডট 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 দিয়ে লিখবো ডেবিট, ডেবিটকে শর্টে লিখবো ডি আর। ঠিক আছে, কত টাকা ছিল বিল্ডিং ডেবিট ছিল 5 লাখ টাকা। তারপর কি ছিল, তারপর ছিল ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্রেডিটটা বোঝানোর জন্য আমরা টু কথাটা ইউজ করি, ক্রেডিটটাকে বোঝানোর জন্য টু কথাটা ইউজ করি। একটু ছেড়ে লিখবো, এখানে দিয়ে লিখবো টু। ঠিক আছে, কি বলে লিখবো, ক্রেডিটটা কে ছিল স্যার, ক্রেডিট ছিল ক্যাশ, তাই এখানে লিখবো টু, তারপরে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, টু তারপরে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট কত 5 লাখ টাকা। ঠিক আছে, টু তারপরে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট লিখবো 5 লাখ টাকা। তো বুঝতে পারলে এটা হচ্ছে জার্নাল হয়ে গেল, এটা হচ্ছে জার্নাল হয়ে গেল। তার মানে বুঝতে পারলে আগের এন্ট্রিটাও করালাম, এই এন্ট্রিটাও করালাম, আগেরটা বুঝতে যতটা কঠিন লেগেছিল এটা বুঝতে আর একটু ইজি লাগলো, তারপর একটা আরো ইজি লাগবে, যত আস্তে আস্তে করবে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এটা হয়ে গেল, 3 নম্বর করব। তিন নম্বর কি বলেছে, লেখো ফার্ম পারচেজ ফার্নিচার। ঠিক আছে, ফার্ম পারচেজ ফার্নিচার, লেখো ফার্ম পারচেজ ফার্নিচার। ঠিক আছে, এটা লেখো 50,000, কত বললাম 50,000, ফার্ম পারচেজ ফার্নিচার 50,000 এন্ড পেড ইন ক্যাশ। তাহলে বলো ফার্মের কাছে মানে টাটা কোম্পানির কাছে কি এসেছে স্যার, টাটা কোম্পানির কাছে ফার্নিচার এসেছে, টাটা কোম্পানির কাছে ফার্নিচার এসেছে। তো ফার্নিচার তো আমার অ্যাসেট, তাহলে অ্যাসেট এসেছে, অ্যাসেট এসেছে, তার মানে ফার্নিচার এসেছে, ফার্নিচার আমার অ্যাসেট, ফার্নিচার আমার অ্যাসেট, তো অ্যাসেট এসছে। তাহলে কি বলবো, অ্যাসেট এসছে মানে অ্যাসেট বেড়েছে। কত টাকার অ্যাসেট বেড়েছে, 50,000 টাকার অ্যাসেট বেড়ে গেছে। আচ্ছা, সাথে সাথে টাটা কোম্পানি মানে ফার্মের কাছ থেকে কি হয়েছে, ফার্মের কাছ থেকে টাকা বেরিয়ে গেছে, টাকা নগদ টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ, ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে গেছে, অ্যাসেট বেরিয়ে গেছে। ঠিক আছে, অ্যাসেট বেরিয়ে গেছে মানে কমে গেছে, মাইনাস হয়েছে। ঠিক আছে, কত টাকা 50,000 টাকা। এটাকে কি বলে স্যার, এটাকে বলে হচ্ছে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ। এবার কি করব, এবার এই জেনারেল ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকাউন্টসের ভাষায় প্রকাশ করব। অ্যাকাউন্টসের ভাষায় কি বলেছে, ফার্নিচার মানে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে কি হয়, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, তার মানে ফার্নিচারটা লিখবো ডেবিট, ফার্নিচারটা লিখবো ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট লিখবো ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট লিখবো ডেবিট, ডি ই বি আই টি ডেবিট। কত টাকা স্যার, 50,000 টাকা, স্যার 50,000 টাকা। আচ্ছা, ক্যাশ, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, তো অ্যাসেট কমে গেলে কি হয়, ক্রেডিট, তার মানে কি লিখবো এখানে ক্যাশ লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা 50,000 টাকা। এটাকে কি ল্যাঙ্গুয়েজ বলে স্যার, এটাকে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ বলে, এটাকে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ বলে। তো এখানে লিখো অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, লিখো এখানে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার কি বলেছে, এবার কি বলেছে, এবার এবার করব কি, জেনারেল ল্যাঙ্গুয়েজ হলো, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ হলো, এরপরে স্টেপটা কি করব, জার্নাল, জার্নালে ঢুক দেবো। এটাকে জার্নাল করলে কি হবে দেখো, তোমরা নিজেরাই বলতে পারবে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবো, ফার্নিচার অ্যাকাউন্টটাকে ছোট করে লিখবো এ অবলিক সি ডট 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 দিয়ে লিখবো ডেবিট, কত টাকা 50,000 টাকা। ঠিক আছে, তো ক্রেডিট, ক্রেডিটটা বোঝানোর জন্য আগে টু লিখতে হবে, একটু ছেড়ে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা 50,000 টাকা। তো এটাও বুঝতে পারলে আশা করি। 3 নম্বর বুঝতে পারলে। দেখো পরের দিন যে অঙ্কগুলো করাবো না, তখন কিন্তু এই তিনটে ল্যাঙ্গুয়েজ লিখবো না, জেনারেল ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, জার্নাল, আমরা একবারে করব। আবার বলছি, পরের ক্লাসে যখন আমরা জার্নাল গুলো করব না, তখন কিন্তু আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, জার্নাল করব না। ঠিক আছে, আমরা একবারে জার্নাল করব। অ্যাকচুয়ালি আমাদের এক্সামে যে অঙ্ক আসে না, এক্সামে করো এরকম একটা লাইন তুলে দেবে, ঠিক আছে, এরকম একটা ট্রানজাকশন তুলে দেবে, আমাকে শুধু এইটাই করতে হবে, জার্নালটাই করতে হবে। ঠিক আছে, তো এইটা ভালো করে বোঝার জন্য আমরা স্টেপ বাই স্টেপ শেখালাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এবার 4 নম্বর করব। এক্সামে তো তোমাদের সবসময় জার্নালই করতে দেবে, তাই না, বা স্কুলে জার্নালই করতে দেবে। তো তুমি মাথায় রাখবে জার্নাল করতে দেবে, এসব কখনোই বলবে না জেনারেল ল্যাঙ্গুয়েজ কি অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ কি, এটা তোমাদের বোঝানোর জন্য শেখাচ্ছি, এটা তোমাদের বোঝানোর জন্য শেখাচ্ছি কোনগুলো জেনারেল ল্যাঙ্গুয়েজ, কোনগুলো অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়।
যদি প্রথমেই জান্নাত হয় তোমরা তো বুঝতে পারবে না, তো মাথায় রাখতে হবে তোমরা কোনটা বুঝতে পারবে সেইটা মাথায় রেখেই কিন্তু বোঝানো হচ্ছে, এটা মাথায় রেখো। ঠিক আছে? তো 4 নম্বর কি বলেছে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কোশ্চেনটা বলেছে ফার্ম পারচেজ, দেখো ফার্ম পারচেজ ইকুইপমেন্ট, ফার্ম পারচেজ ইকুইপমেন্ট, লেখো ফার্ম পারচেজ ইকুইপমেন্ট farm purchase equipment for rupees 2 lakhs, for rupees 2 lakhs, farm purchase equipment for rupees 2 lakhs and paid through bank, and paid through bank. দেখো জিনিসটা বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে কি বলেছে, কি বলেছে এই ফার্ম মানে টাটা কোম্পানি ইকুইপমেন্ট পাচ্ছেন। স্যার ইকুইপমেন্ট কি? ইকুইপমেন্ট মানে বলতে পারো বড় বড় যন্ত্রপাতি, বড় বড় মেশিন, যে কোম্পানিতে প্রোডাকশন করা হয়, তো দ্রব্য উৎপাদন করা হয়, তো দ্রব্য উৎপাদন করতে কি লাগে? বড় বড় মেশিন লাগে, সেটাকেই বলছে ইকুইপমেন্ট, বড় বড় মেশিন। ঠিক আছে? বড় বড় যন্ত্রপাতি। ঠিক আছে? বড় বড় যন্ত্রপাতি কিনেছে, কত টাকা? 2 লাখ টাকা যন্ত্রপাতি কিনেছে। এবং এবং কি করেছে? পেমেন্ট করতে হবে, যন্ত্রপাতি কিনলেই তো হবে না, পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করছে কিসের মাধ্যমে? দেখো আগে যে 3টে ট্রানজাকশন করালাম কিসের মাধ্যমে পেমেন্ট করেছে? সব ক্যাশের মাধ্যমে। তো সব সময় যে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করবে এটা নাও হতে পারে, সব সময় যে ক্যাশে পেমেন্ট করবে এটা নাও হতে পারে। ধরো এই ধরো এই ইকুইপমেন্টটা কিনেছে ধরো বাইরে থেকে, ঠিক আছে? ধরো মহারাষ্ট্র থেকে ইকুইপমেন্টটা কিনে আনা হয়েছে, ঠিক আছে? তো তো স্বাভাবিক ব্যাপার, তো গিয়ে ক্যাশ টাকা নাও হতে পারে, ঠিক আছে? তো এমনও হতে পারে চেকের মাধ্যমে পেমেন্ট করেছে। এখানে ব্যাংক মানে কি যে কোনো ভাবে পেমেন্ট হতে পারে, ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করবে এমন কথা নেই। সব সময় যে আমরা ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করার কথা নেই, আমরা তো ব্যাংকের মাধ্যমে মানে চেকের মাধ্যমে তো পেমেন্ট করতে পারি। বা এখন তো অনেক দেখেছো, এখন দেখো ইউপিআই ট্রানজাকশন, ইউপিআই ট্রানজাকশন করতে অনলাইন পেমেন্ট করে, ঠিক আছে? অনলাইন টাকা পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট করে, তোমার কেউ ফোন পে তে করতে পারে, গুগল পে তে করতে পারে, বিভিন্ন ভাবে টাকা পেমেন্ট করতে পারে। তো পেমেন্ট করারই কথা। তো দেখতে হবে এটা কিসের মাধ্যমে পেমেন্ট করেছে। বিজনেস থেকে, বিজনেসের ক্যাশ বক্স থেকে কি ক্যাশ বেরিয়েছে না ক্যাশের কথা বলেনি, এখানে পেমেন্ট করেছে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে। তার মানে যদি আমি জেনারেল ল্যাঙ্গুয়েজ বলি, একটা নরমাল কথাই বলি, তাহলে ফার্মের কাছে কি এসেছে? স্যার ফার্মের কাছে ইকুইপমেন্ট এসেছে। তাহলে লেখো ফার্মের কাছে ইকুইপমেন্ট এসেছে। ইকুইপমেন্ট তোমার অ্যাসেট, কি বললাম? ইকুইপমেন্ট তোমার অ্যাসেট, ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, ফার্মের কাছে অ্যাসেট এসেছে, অ্যাসেট এসেছে। ঠিক আছে? তো অ্যাসেট এসেছে, কত টাকার অ্যাসেট এসেছে? স্যার 2 লাখ টাকার অ্যাসেট এসেছে, 2 লাখ টাকার অ্যাসেট এসেছে। আচ্ছা, তো 2 লাখ টাকার অ্যাসেট এসেছে, তার বদলে ফার্মের কাছে কি চলে গেছে? স্যার ফার্মের কাছে ক্যাশ চলে গেছে না, ফার্মের কাছে ক্যাশ যায়নি, ফার্মের কাছে কি চলে গেছে? ফার্ম যে টাকাটা 2 লাখ টাকা দিয়ে ইকুইপমেন্ট নিয়ে যেটা পেমেন্ট করেছে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে, তার মানে কি ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। আরে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে কি হয়? ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। আরে ভাবো না, তোমরা ধরো আজকে একটা ফোন কিনলে, ধরো 10 লাখ টাকার ফোন কিনলে, তোমার কাছে নগদ টাকা মানে ক্যাশ টাকা নেই, তাহলে তোমরা কি করবে? তোমরা চেকের মাধ্যমে পেমেন্ট করলে, চেকের মাধ্যমে পেমেন্ট করলে কোথাকার ব্যালেন্স কমবে? তোমার ক্যাশের ব্যালেন্স কমবে। ক্যাশ মানে কি তোমার পকেটের ব্যালেন্স কমবে নাকি তোমার ব্যাংকের ব্যালেন্স কমবে? স্যার ব্যাংকের ব্যালেন্স কমবে চেকের মাধ্যমে, চেক তো ব্যাংকে ইউজ করা হয়, তো চেক দিয়ে পেমেন্ট করার তো ব্যাংকের ব্যালেন্স কমবে। তার মানে ব্যাংক, এখানে লিখলাম ব্যাংক, এখানে ক্যাশ না লিখে লিখলাম ব্যাংক। ব্যাংক তো আমার অ্যাসেট, ব্যাংক তো আমার অ্যাসেট, তো অ্যাসেট কমছে, অ্যাসেট কমছে। তো অ্যাসেট কমলে কি হয়? ঠিক আছে? আচ্ছা অ্যাসেট কত টাকা কমেছে? অ্যাসেট কমেছে 2 লাখ টাকা। এটাকে কি বলে? এটাকে বলে তোমার জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এবার এটাকে আমরা অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজের রূপ দেব, ঠিক আছে? এটাকে আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজটাকে আমরা অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে প্রকাশ করব। তো অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে প্রকাশ করি, তাহলে ইকুইপমেন্ট অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে মানে কি করব? অ্যাসেট বেড়ে গেছে মানে ডেবিট, তার মানে এখানে লিখো ইকুইপমেন্ট, তার মানে এখানে লিখো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? কত টাকা? 2 লাখ টাকা। ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা। ঠিক আছে? ব্যাংক আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট, তার মানে এখানে লিখব কি? ব্যাংক অ্যাকাউন্ট, এখানে লিখব ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা? 2 লাখ টাকা। হয়ে গেল। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা নেক্সট দেখো লাস্ট, মানে এটা কি করবে? এটাকে আমরা জার্নালে প্রকাশ করব। জার্নালে প্রকাশ করলে কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে। ইকুইপমেন্ট
অ্যাকাউন্ট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2 লাখ টাকা। টু, একটু ছেড়ে লিখো, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 2 লাখ টাকা। 2 লাখ 2 লাখ। তো আশা করি বুঝতে পারলে, 4 নম্বর পয়েন্টটাও বুঝতে পারলে। ঠিক আছে, এবার 5 নম্বরে চলে আসবে। দেখো 5 নম্বরটা কি বলেছে? বলছে ফার্ম পারচেজ এসি, এসি তো শুনেছো, এসি এয়ার কন্ডিশন, ঠিক আছে, এয়ার কন্ডিশনার, ঠিক আছে। তো এসি পারচেজ করে কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে এসি পারচেজ করে। ঠিক আছে, ফার্ম পারচেজ এসি রুপিস 50,000, ঠিক আছে, রুপিস 50,000। লিখো এন্ড পেড, ঠিক আছে, এন্ড পেড রুপিস 20,000, রুপিস 20,000 in cash and balance paid by check, and balance paid by check। কি বলেছে? ফার্ম মানে টাটা কোম্পানি একটা এসি পারচেজ করেছে কত টাকায়? 50,000 টাকা দিয়ে একটা এসি পারচেজ করেছে। তাহলে ফার্মের কাছে মানে টাটা কোম্পানি কি এসছে? স্যার টাটা কোম্পানিতে এসি এসছে, এসি, এসি তো আমার একটা অ্যাসেট, তার মানে অ্যাসেট এসছে। তার মানে কি লিখবে? দেখো এসি এসছে, এসি, এসি তো আমার এক ধরনের অ্যাসেট, এসি হচ্ছে একটা অ্যাসেট, তার মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বেড়েছে। কত টাকা অ্যাসেট বেড়েছে? স্যার 50,000 টাকার অ্যাসেট বেড়ে গেছে। আচ্ছা, সাথে সাথে এই 50,000 টাকা যে অ্যাসেট আসলো, ফার্মে যে এসি আসলো 50,000 টাকা, তো পেমেন্ট করতে হবে, তো এসির বদলে তো টাকা দিতে হবে। তো কি করেছে? বলেছে টাটা কোম্পানি 20,000 টাকা ক্যাশ দিয়েছে, আর বাকি টাকা, বাকি কত? বাকি 30,000 টাকা চেক দিয়েছে। বাকি 30,000 টাকা চেক, তাহলে টাটা কোম্পানির কাছে কি চলে গেছে? স্যার ক্যাশ চলে গেছে। লেখো ক্যাশ চলে গেছে। কি চলে গেছে? ক্যাশ চলে গেছে। ক্যাশ, ক্যাশ তো আমার অ্যাসেট, ক্যাশ তো আমার অ্যাসেট, অ্যাসেট চলে গেছে মানে মাইনাস। কত টাকার ক্যাশ চলে গেছে? স্যার 20,000 টাকার ক্যাশ চলে গেছে। আচ্ছা, বাকি টাকা, বাকি কত টাকা? স্যার বাকি 30,000 টাকা চেকের মাধ্যমে পেমেন্ট করছে। তো চেক কোথায় ইউজ করে? স্যার ব্যাংক, তার মানে এখানে চেক বলতে কি বোঝানো হয়েছে? ব্যাংকের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, বাকি 30,000 টাকা কিসের মাধ্যমে পেমেন্ট করেছে? ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে। তাহলে লিখো এখানে ব্যাংক, ব্যাংকও তো আমার একটা অ্যাসেট, ব্যাংকও আমার একটা অ্যাসেট, তো ব্যাংকের ব্যালেন্স, এই বাকি যে 30,000 টাকা ব্যাংকের ব্যালেন্সের মধ্যে পেমেন্ট করেছে, চেকের মাধ্যমে পেমেন্ট করেছে, তো ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, তাই না? ব্যাংকের একটা অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেছে। কত টাকার অ্যাসেট কমে গেছে? 30,000 টাকার অ্যাসেট কমে গেছে। এই যে এটা বললাম, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে কি? জেনারেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। তোমরা ভাববে ঘাবড়াবে বলে স্যার আগের অঙ্কগুলো দুটো করে আইটেম আসছিল, এখানে তিনটে আইটেম আসবে। আরে তিনটে কি, কোনো কোনো অঙ্কে 7টা 8টাও আসবে, কোনো কঠিন লাগবে না। শুধু দেখো কিভাবে করছি, শুধু দেখো কিভাবে করছি, খুব ইজি। তো দেখো এবার কি লিখবো? অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে মানে ডেবিট, তাহলে লিখবো কি? এসি, এসি অ্যাকাউন্ট ডেবিট, এসি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 50,000 টাকা। ঠিক আছে, তারপর ক্যাশ, ক্যাশও তোমার একটা অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট, তাহলে এখানে লেখো ক্যাশ অ্যাকাউন্ট, এখানে লেখো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, ডেবিটে যত টাকা থাকবে ক্রেডিটে তত টাকাই থাকতে হবে। ডেবিটের টোটাল অ্যামাউন্ট যত হবে ক্রেডিটের টোটাল অ্যামাউন্ট ততই হতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কখনো ভুলবে না। ডেবিটের অ্যামাউন্ট আর ক্রেডিটের অ্যামাউন্ট সমান হতে হবে। দেখো এখানে ডেবিটে ছিল 50, এখানে ক্রেডিট আছে 20, সমান হয়েছে? হয়নি তো, তাহলে দুটো কি করে হবে? তো বুঝতে পারলে তো? এবার দেখো ব্যাংক, ব্যাংকটা অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট, তাহলে লিখো ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা? 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। তো দেখো এবার দেখো ডেবিট 50,000 টাকা, দেখো ডেবিটে লিখলাম 50,000 টাকা, আর ক্রেডিট কত আছে? 20 আর 30 যোগ করে 50,000 টাকা, তাহলে ডেবিট ক্রেডিট তো দুদিক মিলেই গেল, তাই না? ডেবিট ক্রেডিট তো দুদিক মিলেই গেল, অসুবিধা কি আছে? তো কখনো এটা মাথায় রাখবেন না যে আমরা আগের গুলো দুটো বানিয়েছি মানে সবকটা অঙ্ক দুটোই হবে, সবকটা অঙ্ক দুটোই হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তিনটে চারটে পাঁচটা ছটা যা খুশি হতে পারে, কোনো কঠিন লাগবেই না, কোনো কঠিন লাগবে না। আমরা তো মুখস্থ করছি না, মুখস্থ করলে তো কঠিন লাগবে। জিনিসটা বোঝো। তো এটাকে কি বলে? এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে কি? অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার কি বলেছে? এইবার এটাকে আমরা জার্নালে প্রকাশ করব। জার্নালে প্রকাশ করলে কি হবে? একদম ইজি। দেখো এসি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? স্যার 50,000 টাকা।
ক্রেডিট, এখানে ক্রেডিট কটা আছে দেখো, বোর্ডের দিকে তাকিয়ে বলো ক্রেডিট কটা আছে। স্যার ক্রেডিট দুটো দেখতে পাচ্ছি, দুটো ক্রেডিট দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রথম ক্রেডিটটা কি ছিল, ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা ক্রেডিট, 20,000 টাকা। 20,000 টাকা দেখো এইদিকে লিখলাম, ঠিক আছে তো। তারপর কি ছিল, ব্যাংক অ্যাকাউন্ট, এটাও ক্রেডিট ছিল, তাহলে ঠিক এই নিচেই লিখবো আবার 2, কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা, 30,000 টাকা। অ্যাকচুয়ালি দেখো আমরা যখন জার্নাল, যখন আমরা যখন বড় বড় অঙ্ক করবো না জার্নাল, আমরা তো দাগ কেটে করবো, বলবো মানে অ্যাকচুয়ালি জার্নাল করতে গেলে এটা তো আমি তোমাদের এক একটা করে টপিক ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে। এরপরে যখন এক্সামে যেরকম অঙ্ক দেবে, এক্সামে কিভাবে করতে হবে ওটাও বোঝাবো, ঠিক আছে তো। সেটা পরে, আগে বেসিক গুলো একটা করে বুঝে নাও। তো দেখো এই যে ডেবিটের টাকাটা কোন দিকে লিখেছি, এই দিকে লিখেছি, আর ক্রেডিটের টাকাটা কোন দিকে লিখেছি, এই দিকে দেখতে পাচ্ছ, ডেবিট এই দিকে লিখেছি, ক্রেডিট এই দিকে। একটু মাথায় রাখো, আস্তে আস্তে সব বুঝতে পারবে, ঠিক আছে। ডেবিট কোন দিকে লিখেছি, ডেবিটটা এই দিকে লিখেছি, ক্রেডিটটা এই দিকে লিখেছি। তাহলে এটা হয়ে গেল। এরপর পরের এন্ট্রি চলে আসি। এরপরে 6 নম্বরে লেখো, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক রুপিস 1 লাখ। দেখো, আরে এটার কথা বাদ দিয়ে এখানে কি লেখা আছে, আমি তোমাদের একটা কথা বলছি। ধরো তোমাকে, ঠিক আছে, তোমাকে ধরো তোমার বাবা 1,000 টাকার নোট দিল, কি দিল, 1,000 টাকার নোট দিল, ঠিক আছে তো। তো বললো এই যে তোকে 1,000 টাকা দিলাম, 1,000 টাকা যা সামনে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকে 1,000 টাকা জমা দিয়ে। তো তোমরা কি করবে, কি হবে, জেনারেল কথা বলছি আমি, অ্যাকাউন্টস এর কথা বলছি না, জেনারেল কথা বলছি। বাবা 1,000 টাকা দিল, বাবা বাড়িতে ঘর থেকে, ঘরে যে লকার আছে লকার থেকে 1,000 টাকা বের করে তোমার হাতে দিল, বললো যা ব্যাংকে জমা করে দে, স্টেট ব্যাংক। তাহলে কি হবে, তোমরা কি আনসার দেবে, দেখো শোনো, তোমরা বলবে স্যার আমাদের ঘর থেকে 1,000 টাকা চলে গেল, ঘরে থেকে 1,000 টাকা বেরিয়ে গেল। তার মানে ঘরে থেকে 1,000 টাকা বেরিয়ে গেল, ঘরে যে ক্যাশ টাকা ছিল, ক্যাশ যত টাকা ছিল, ক্যাশ তোমার 1,000 টাকা চলে গেল। একটা তো হলো 1,000 টাকা চলে গেল, আরেকটা কি হলো, স্যার 1,000 টাকা ব্যাংকে চলে গেল। 1,000 টাকা কোথায় গেল, চলে কোথায় গেল, স্যার ব্যাংকে গেল। তার মানে কি, তোমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল। তাহলে কি হলো, তোমার একদিকে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, আর একদিকে তোমার ঘরে ক্যাশের ব্যালেন্স কমে গেল। তো সেরকমই কোম্পানি, টাটা কোম্পানির কথা বলি, টাটা কোম্পানি ক্যাশ টাকা ডিপোজিট করেছে ব্যাংকে। তো টাটা কোম্পানির যে একটা ক্যাশ বাক্স আছে না, ক্যাশ বাক্স থেকে 1,00,000 টাকা বের করেছে। ও কি চেয়েছে, ও ভাবছে যে সব টাকা আমি ক্যাশ বাক্সে রেখে লাভ নেই, সব টাকা ক্যাশ বাক্সে রেখে লাভ নেই, কি টাকা পয়সা চুরি হয়ে যাবে, কোথায় যাবে দরকার নেই, আমি টাকাটা বের করি, ওখান থেকে টাকাটা বের করে আমি ব্যাংকে জমা করে দিই টাকা। তার মানে তার ক্যাশ বাক্স থেকে কি টাকাটা আছে, স্যার ক্যাশ বাক্সে যত টাকা ছিল তার থেকে 1,00,000 টাকা বেরিয়ে গেছে, মানে ক্যাশ কমে গেছে, ক্যাশ কমে গেছে, বেরিয়ে গেছে, ক্যাশ কমে গেছে। কিন্তু কমে কোথায় গেল, স্যার টাকাটা ব্যাংকে চলে গেল, ব্যাংকে। তার মানে তোমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল না, কোথায় গেল, কার ব্যালেন্স বেড়ে গেল, ব্যাংকের ব্যালেন্স। তো এখানে কি লিখবো, এখানে লিখবো ব্যাংক, ঠিক আছে, ব্যাংক তোমার অ্যাসেট। এই 1,00,000 টাকা কোথায় জমা করলাম, এই 1,00,000 টাকা টাটা কোম্পানি ব্যাংকে জমা করতে, তো ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, কত টাকা বেড়ে গেল, 1,00,000 টাকা, ঠিক আছে তো, ব্যাংকে 1,00,000 টাকা বেড়ে গেল। এইবার টাটা কোম্পানির ক্যাশ বাক্স থেকে 1,00,000 টাকা বের করলো, মানে টাটা কোম্পানির ক্যাশ বাক্সে 1,00,000 টাকা কমে গেল। তো ক্যাশ বাক্স মানে ক্যাশের কথাই বলছে, ক্যাশ, ক্যাশও আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, কত টাকা অ্যাসেট কমে গেছে, 1,00,000 টাকার অ্যাসেট কমে গেছে। তো এটাকে তো নতুন করে বলার কিছু নেই, এটাকে কি বলে, জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটা যে কেউ বলতে পারে, ঠিক আছে তো, জেনারেল ল্যাঙ্গুয়েজ যে কেউ বলতে পারে। আরে নরমাল জিনিস ভাবো না, আরে আমি আমার কথাই বলছি, আমার পকেটে ধরো 500 টাকার নোট আছে, ঠিক আছে, 500 টাকার নোট নিয়ে আমি ব্যাংক অফ বরোদায় জমা করলাম। তার মানে আমার পকেট থেকে 500 টাকা চলে গেল, কোথায় চলে গেল, স্যার ব্যাংক অফ বরোদায় চলে গেল। তাহলে ব্যাংক অফ বরোদার ব্যালেন্স বেড়ে গেল, সাথে সাথে আমার ক্যাশ বাক্স কমে গেল, ঠিক আছে, মানে ক্যাশ বাক্স আমার পকেটের ব্যালেন্সটা কমে গেল। আচ্ছা এবার এটাকে আমরা অ্যাকাউন্টসের ভাষায় প্রকাশ করব। তাহলে ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার ডেবিট করতে হয়। তাহলে লিখবো এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 1,00,000 টাকা হলো। এবার কি হচ্ছে, ক্যাশ, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট, লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে, কত টাকা, 1,00,000 টাকা।
এটাকে কি বলে? এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এটাকে আমরা জার্নালের মাধ্যমে প্রকাশ করব। তো জার্নাল তোমরা বুঝতেই পারছো কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট। কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট। ডেবিট 1 লাখ টাকা। তো দেখো ডেবিটটা কি লিখলাম? 1 লাখ টাকা দেখতে পাচ্ছ তো কেমন? টুটা এরকম জায়গায় লিখবো, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 1 লাখ টাকা। এই যে এরকম জায়গায় দেখতে পাচ্ছ কোথায় লিখছি 1 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা লিখলাম। ডেবিটের টাকাটা দেখো, ডেবিটের বরাবর 1 লাখ টাকা ডেবিট বরাবর লিখলাম, আর ক্রেডিট টাকাটা ক্রেডিট বরাবর লিখবো, কিন্তু একটু ছেড়ে লিখবো। এখানে কিন্তু 1 লাখ লিখি, দেখো এখানে কিন্তু 1 লাখ লিখি, আমরা সাইডে লিখেছি। তো বুঝতে পারবে, পরে বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে এই যে এরকম দাগ, দেখো দাগটা যদি বুঝাই, এটা হচ্ছে ডেবিটের ঘর, এটা হচ্ছে ডেবিটের ঘর, এটা হচ্ছে ক্রেডিটের ঘর। তো পরে বোঝাবো, পরে ডিটেইলসে বোঝাবো এই। তো দেখো 6টা হয়ে গেল, 7 নম্বর অঙ্কে চলে আসবে, 7 নম্বর এন্ট্রি চলে আসবে। এটা মুছে দিই। সাত নম্বর বলেছে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর রুপিস 40,000, ফর রুপিস 40,000। কি বলেছে? বলেছে ক্যাশ উইথড্র, উইথড্র মানে তোলা, ক্যাশ টাকা তোলা। কোথা থেকে তুলেছে? ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে তুলেছে। কত টাকা? 40 টাকা। দেখো ব্যাংকের থেকে যদি টাকা তোলে তাহলে কি হবে? স্যার ব্যাংকের থেকে টাকা তুলেছে মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেল। আজকে যদি ব্যাংকের থেকে যদি আমি 10,000 টাকা তুলে নিই, তাহলে কি হবে? আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স ছিল তাতে 10,000 টাকা কমে যাবে, সাথে 10,000 টাকা চলে যাবে, আমার পকেটে চলে আসবে। তো কি হয়েছে? টাটা কোম্পানির কথা যদি বলি, টাটা কোম্পানির ক্যাশ বাক্সে ও ব্যাংকের থেকে 40,000 টাকা তুলেছে, মানে ক্যাশ বাক্সে 40,000 টাকা বেড়ে গেল। ক্যাশ বাক্সে 40,000 টাকা বেড়ে গেল, ক্যাশ তোমার অ্যাসেট, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে। কত টাকা অ্যাসেট বেড়ে গেছে? 40,000 টাকা। ঠিক আছে? এবার হলো ব্যাংক কোথা থেকে টাকাটা তুললো? টাকাটা ব্যাংকের থেকে তুললো, তাহলে ব্যাংক তো তোমার অ্যাসেট, ব্যাংক তো তোমার অ্যাসেট, তার মানে কি ব্যাংকের ব্যালেন্স বাড়লো না কমলো? স্যার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, কমে গেছে। কত টাকা? 40,000 টাকা। এটাকে কি বলে? এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে জেনারেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে তো? আচ্ছা, এবার এটাকে যদি আমি অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে প্রকাশ করি তাহলে কি লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 40,000 টাকা। ঠিক আছে তো? এবার লিখবো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তো বুঝতে পারছো নতুন করে বলার কিছু নেই, অ্যাসেট বেড়ে গেছে তাই ডেবিট লিখেছি, আর অ্যাসেট কমে গেছে তাই লিখবো ক্রেডিট। কত টাকা? 40,000 টাকা। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? লাস্ট এটাকে যদি জার্নালে প্রকাশ করি তাহলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 40,000, 40,000। এটা হচ্ছে জার্নাল। এটা কি করলাম? এটা হচ্ছে জার্নাল করলাম। তো দেখো পুরো 7টা এন্ট্রি অর্থাৎ 7টা ট্রানজাকশন দিয়ে বোঝালাম জার্নাল কিভাবে করতে হয়। এইগুলো কিন্তু আমি কিন্তু এখন এক্সপ্রেস নিয়ে আলোচনা করিনি, যা করলাম সব কিন্তু অ্যাসেটের ঘটনাগুলো বললাম। তো দেখো আমরা যে অ্যাকাউন্টেন্সি করলাম, আমি তোমাদের বলে দিই, পরে একটা ভিডিওতে অবশ্যই বলবো, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি না, অ্যাকাউন্টেন্সির দুটো অ্যাপ্রোচ হয়। কটা অ্যাপ্রোচ হয়? দুটো অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচ বলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচ বলে মডার্ন অ্যাপ্রোচ। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা শেখে সেটাকে বলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে? মডার্ন অ্যাপ্রোচ জেনারেলি কেউ শেখে না। ঠিক আছে? তো আমরা তো এখন মডার্ন, আমি চেষ্টা করি সবসময় মডার্ন অ্যাপ্রোচ করার। মডার্ন অ্যাপ্রোচ করার সুবিধা কি? এর পরবর্তীকালে যত অ্যাকাউন্টস করব, শুধু ক্লাস 11 না, এরপরে যত অ্যাকাউন্টস করব সব জায়গায় মডার্ন অ্যাপ্রোচই অ্যাপ্লাই করা হয়, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কোথাও অ্যাপ্লাই করা হয় না। মডার্ন অ্যাপ্রোচই হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেস। আর তোমাকে যখন এক্সামে অঙ্ক দেবে বা স্কুলে যখন অঙ্ক করতে দেবে, কোথাও লিখে দেবে না ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা মডার্ন অ্যাপ্রোচ। তুমি করবে, তুমি তোমার মতো অঙ্ক করবে, তুমি তোমার মতো অঙ্ক করে দেখাবে, কোথাও লেখা থাকে না এটা ট্র্যাডিশনাল করেছো না মডার্নে করেছো। ঠিক আছে তো? তো আমি মডার্নটা শেখাই, মডার্নটা শেখানোর জন্য এই যে বেসিক অ্যাকাউন্টিংটা এত কিছু শেখাতে হলো। ঠিক আছে? সবচেয়ে বেস্ট প্রসেস যে মডার্ন অ্যাপ্রোচ, বারবার বলছি। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ মানে কি? মুখস্থ করা। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ পুরোপুরি মুখস্থ করা। তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ দিয়ে আমরা যাবোই না, আমরা মডার্ন অ্যাপ্রোচ ফলো করব।
তো দেখতে পাবে। তো তোমরা জার্নালে ফার্স্ট ক্লাসটা ভালো করে দেখে নিচ্ছ, ঠিক আছে? আর যদি দেখা না হয়ে গিয়ে থাকে আরেকবার দেখে নাও, তারপর সেকেন্ড ক্লাসটা আলোচনা করছি। জার্নালে ফার্স্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? অ্যাসেটটা নিয়ে, অ্যাসেটেরই কয়েকটা জার্নাল করেছিলাম। একবার রিভিশন করে নাও কি লেখা ছিল দেখো, অ্যাসেট আর এটা ছিল এক্সপেন্সেস। বলেছিলাম একটা ফার্মের যত অ্যাসেট থাকবে, যত এক্সপেন্স থাকবে, এইগুলো যদি বেড়ে যায়, অ্যাসেট আর এক্সপেন্সেস যদি বেড়ে যায় তাহলে ডেবিট করব, আর অ্যাসেট আর এক্সপেন্স যদি কমে যায় তাহলে ক্রেডিট করব। ঠিক আছে, এটা বলেছিলাম। আর কি অ্যাসেট জিনিসটা আমরা জানি, যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে বলে অ্যাসেট, আর এক্সপেন্স কোনটা? যার বেনিফিট আমরা অলরেডি কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি তাকে বলে এক্সপেন্সেস। ঠিক আছে, আগের দিন যে করিয়েছিলাম, ঠিক আছে, আগের দিন যে জার্নাল গুলো করালাম অ্যাসেটের উপর বেস করে, পুরোপুরি অ্যাসেটের উপর ছিল, অ্যাসেট বাড়ছিল অ্যাসেট কমছিল। ঠিক আছে, আর একটা রিভিশন করে নিই ওর উপর বেস করে, তারপর আজকে এক্সপেন্সেস টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো আজকে প্রথমটা আলোচনা করি, কি লিখছি? ফার্ম। এখানে ফার্ম বলতে কার কথা বলছে? টাটা কোম্পানি। ঠিক আছে, কি বলছে? ফার্ম পারচেজ, লেখো ফার্ম পারচেজ মেশিনারি ফর রুপিস 1 লাখ। মেশিনারি ফর রুপিস 1 লাখ। কি লিখলাম? ফার্ম পারচেজ মেশিনারি ফর রুপিস 1 লাখ and building for rupees 2 lakh and building for rupees 2 lakh, full stop. The amount was paid, the amount was paid 1,40,000 in cash, rupees 1,40,000 in cash and 1,60,000 by check and rupees 1,60,000 by check. তো কি বলেছে কোশ্চেনটা একবার দেখে নেওয়া যাক। বলেছে যে ফার্ম, আমরা বারবার বলেছিলাম আমরা যে অ্যাকাউন্টস করি না, বিজনেসের অ্যাকাউন্টস করি, বিজনেসম্যান মানে মালিকের অ্যাকাউন্টস করি না, বিজনেসের অ্যাকাউন্টস করি। তো বিজনেস বলতে কি এখানে ফার্ম, ফার্ম মানে একটা কথা উদাহরণ দিচ্ছি বারবার, টাটা কোম্পানি। টাটা কোম্পানি পারচেজ করেছে মেশিনারি, 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন পারচেজ করেছে, আর 2 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং পারচেজ করেছে। তার মানে টাটা কোম্পানির কাছে কি এসছে? টাটা কোম্পানিতে কি এসছে? স্যার টাটা কোম্পানিতে এই ধরুন মেশিন এসছে, মেশিন এসছে আর বিল্ডিং এসছে। তার মানে কি বললাম? টাটা কোম্পানি যখন মেশিনারি কিনছে, বিল্ডিং কিনছে, তাহলে টাটা কোম্পানিতে কি আসলো? মেশিন আসলো, বিল্ডিং আসলো। তাহলে এখানে লিখছি। আচ্ছা, আগের দিনের মতন ওরকম করব না, জেনারেল ল্যাঙ্গুয়েজ করব না, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ করব না, ডাইরেক্ট জার্নাল করব। ঠিক আছে, দেখো টাটা কোম্পানিতে কি এসছে যদি আমরা বলি, টাটা কোম্পানিতে এসছে মেশিনারি, টাটা কোম্পানিতে এসছে মেশিনারি। ঠিক আছে, মেশিনারি। আর মেশিনারি আমরা কি জানি? মেশিনারি হচ্ছে আমাদের অ্যাসেট, মেশিনারি হচ্ছে অ্যাসেট। তো এই অ্যাসেটটা আমার বেড়ে যাচ্ছে, তাই তো? অ্যাসেটটা বেড়ে যাচ্ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? দেখো লেখাই আছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই এখানে লিখলাম ডেবিট। কত টাকা? মেশিন কত টাকা ছিল স্যার? 1 লাখ টাকা, 1 লাখ টাকা। ঠিক আছে তো? দেখো আমি কি করলাম, জেনারেল ল্যাঙ্গুয়েজ আর অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ একবারে কম্বাইন করে দিলাম। ঠিক আছে, কারণ অত টাইম নেই যে আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ আর জার্নাল একবারে করব। আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ আর অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজকে একবারে করে দিলাম আজকে। নেক্সট ডে থেকে আমরা কি করব? একবারে জার্নাল করব। আচ্ছা, আর কি এসছে? টাটা কোম্পানিতে এসছে বিল্ডিং, টাটা কোম্পানিতে এসছে কি? বিল্ডিং। ঠিক আছে, টাটা কোম্পানিতে এসছে বিল্ডিং। তো বিল্ডিং হচ্ছে আমার অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট, তাহলে অ্যাসেটটা বেড়েছে। ঠিক আছে, বিল্ডিং এসছে মানে অ্যাসেটটা বাড়লো। তো বিল্ডিং তো আমার অ্যাসেট, বিল্ডিং এসছে মানে বিল্ডিং বেড়েছে মানে অ্যাসেট বেড়েছে। ঠিক আছে, তো এখানে লিখছি। তো বিল্ডিং অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তো এই অ্যাসেটটার ভ্যালু কত? বিল্ডিং এর ভ্যালু কত দেখতে পাচ্ছ স্যার? 2 লাখ টাকা, 2 লাখ টাকা। তার মানে আমার বিজনেস মানে টাটা কোম্পানিতে টোটাল 3 লাখ টাকা
এসছে, মানে মেশিনারি এসছে 1 লাখ টাকা, বিল্ডিং এসছে 2 লাখ টাকা, টোটাল 3 লাখ টাকা। এই যে মেশিন আসলো, বিল্ডিং আসলো, এর বদলে তো যাদের থেকে কিনেছে তাদেরকে তো পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করেছে, কেমন ভাবে পেমেন্ট করেছে, বলছে যে ক্যাশ দিয়েছে কত, 1,40,000। তো ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট। তার মানে টাটা কোম্পানি থেকে ক্যাশ কমে গেছে, মানে ক্যাশ বাক্সে যত টাকা ছিল তার মধ্যে থেকে 1,40,000 টাকা ক্যাশ কমে গেছে। ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। কত টাকা, 1,40,000। আচ্ছা, আর কি বলেছে, টোটাল তো আমাকে 3 লাখ টাকা পেমেন্ট করতে হবে, আমাদের 1,40,000 হলো, তাহলে বাকি হলো কত, 1,60,000। বাকি 1,60,000 টাকা চেকের মাধ্যমে পেমেন্ট করেছে। তো চেক কোথায় ইউজ করা হয়, ব্যাংকে, ঠিক আছে। তার মানে বাকি 1,60,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে, ব্যাংক। তো ব্যাংকও হচ্ছে আমার অ্যাসেট, ব্যাংকও হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে। তো তার মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে 1,60,000 টাকা, মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। তো ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, ক্রেডিট, ঠিক আছে। তো ক্রেডিট কত টাকা, 1,60,000। তো বোঝা গেল। এবার আমরা এটাকে জার্নালে আকারে প্রকাশ করি। দেখো তোমরা ভেবো না জার্নাল মানে একটা ডেবিট একটা ক্রেডিট হবে। তোমরা বলতে পারো ডবল এন্ট্রি, ডবল এন্ট্রি মানে কিন্তু একটা ডেবিট একটা ক্রেডিট হবে, কোথাও এরকম কথা লেখা নেই, কোথাও এরকম কথা লেখা নেই, ঠিক আছে। এমন হতে পারে ডেবিটে 10টা আইটেম, ক্রেডিটে 15টা আইটেম হতেই পারে, এটা কোনো ম্যাটার করেই না, ঠিক আছে। তো ডবল এন্ট্রি সিস্টেম বা জার্নাল করতে গেলে যে একটাই ডেবিট একটাই ক্রেডিট হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই, ঠিক আছে। অনেকগুলো ডেবিট অনেকগুলো ক্রেডিট থাকতে পারে। তো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দুটো ডেবিট আছে দুটো ক্রেডিট আছে, ঠিক আছে। আগের দিন কি করেছিলাম, আগের দিন একটা ডেবিট একটা ক্রেডিট করেছিলাম, বা একটা ডেবিট দুটো ক্রেডিট এরকম করেছিলাম। তো সময় যত যাবে তত আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। হয়তো এরপরেও অন্য কোনো অঙ্ক চলে আসবে, ডেবিট চলে আসবে 4টে, ক্রেডিট চলে আসবে 5টা, এরকম হতেই পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো জিনিসটা বোঝার চেষ্টা করো। তার মানে আমাদের জার্নালের নিয়ম কি শিখেছিলাম, আমরা বলেছিলাম ডেবিট আগে আসবে তারপরে ক্রেডিট আসে। তো ডেবিট আগে আসবে, ডেবিট প্রথমে নাম কি ছিল, মেশিনারি, ঠিক আছে, নাম কি ছিল, মেশিনারি। এখানে লিখছি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টটাকে শর্টে লিখি অ্যাকাউন্ট ডট 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 দিয়ে লিখি ডেবিট, ডিআর, ডেবিটটাকে আমরা লিখি ডিআর, কত টাকা, 1,00,000 টাকা, 1,00,000 টাকা। তারপরে আবার ডেবিট ছিল, তাই আবার ডেবিটটার নাম লেখো, ডেবিটের নাম কি ছিল, বিল্ডিং, বিল্ডিং, এখানে লিখছি বিল্ডিং, লিখছি বিল্ডিং অ্যাকাউন্ট ডট 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 দিয়ে লিখবো ডিআর, ডেবিট 2,00,000 টাকা, 2,00,000 টাকা, ঠিক আছে। এইবার ক্রেডিটটাকে বোঝানোর জন্য আমরা টু কথাটা ইউজ করি, ক্রেডিটটা আমরা লিখি না, ক্রেডিটটাকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, টু কথাটাকে ইউজ করি, ঠিক আছে। ডেবিটের নিচে ক্রেডিট হয়, তো এখান দিয়ে লিখবো, একটু ছেড়ে দিব, টু ক্রেডিট, কে আছে, ক্যাশ আছে, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, 1,40,000 টাকা, 1,40,000 টাকা, ঠিক আছে। তো আচ্ছা, আর ব্যাংক কত টাকা ক্রেডিট আছে, 1,60,000, ক্রেডিট মানে এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, কি লিখলাম, টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা, 1,60,000 টাকা। তো আশা করি বুঝতে পারলে এই অঙ্কটা এমন কিছু কঠিন নয়। তবে একটা জিনিস তোমরা মাথার মধ্যে গেঁথে নাও, জার্নাল করতে গেলে যেটা লাগবে সেটা এই কথাটা মাথার মধ্যে গেঁথে নাও, একদম পুরো মাথার মধ্যে পরিষ্কার গেঁথে নাও। এটা কোনোদিন ভুললে চলবে না, যতদিন অ্যাকাউন্টেন্সি করবে এই কথাটা একদম ভুললে চলবে না। সেটা কি, অ্যাসেট আর এক্সপেন্সেস, অ্যাসেট আর এক্সপেন্সেস, এই দুটো জিনিস যদি বেড়ে যায় তাহলে ডেবিট, আর এই দুটো জিনিস যদি কমে যায় তাহলে ক্রেডিট। তাহলে কি বললাম, অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট, এটা মাথার মধ্যে গেঁথে নাও, কোনোদিন ভুললে চলবে না। যতদিন অ্যাকাউন্টেন্সি করবে বা এর পরবর্তী সময় তুমি যখন চাকরি বাকরি করবে, অ্যাকাউন্টসে যদি কাজ করো, তখন তোমার মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, অ্যাসেট আর এক্সপেন্সেস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এটা মাথায় রাখবে, ভুললে চলবে না। কি বললাম, আবার বলছি, অ্যাসেট আর এক্সপেন্সেস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ঠিক আছে। মাঝে মাঝে মনে করার চেষ্টা করবে, মাঝে মাঝে মনে করার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদের যে খাতা আছে, অ্যাকাউন্টসের যে খাতা, খাতার উপরে একদম লিখে নেবে, অ্যাসেট আর এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, একদম পুরো মাথার মধ্যে সারাক্ষণ গেঁথে নেবে, অ্যাসেট আর এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো দেখো, আশা করি এটা টোকা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তো এবার আমরা কি নিয়ে আলোচনা করব, এবার আমরা এক্সপেন্সেস টপিকটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা জার্নালের ফার্স্ট ক্লাসে অ্যাসেটটা নিয়ে বুঝিয়েছি, অনেকগুলো অঙ্ক করিয়েছি, আজকেও একটা রিভিশন করে দিলাম। এবার আমরা এক্সপেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে আলোচনা করার আগে, আচ্ছা এই জার্নাল এখানে মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। এখানে একটা কথা লিখবো যেটা অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। যদিও আমরা আগেও লিখেছি, আমরা কি বলেছিলাম, অ্যাসেট কি বলেছিলাম, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকেই তো অ্যাসেট বলে। কি বলেছিলাম, যার বেনিফিট ফিউচারে পাবো তাকেই অ্যাসেট বলে।
এটাই আমরা এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, অঙ্ক করতে সুবিধা হবে। অ্যাসেট, ঠিক আছে, কি লিখছি, ভ্যালু, ঠিক আছে, বেনিফিট, ঠিক আছে, ফিউচার। তাহলে কি বলতে পারি, অ্যাসেট বলতে কি বলতে পারি, অ্যাসেট বলতে সেই সমস্ত জিনিসকে বোঝায় যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা ফিউচারে পাই তাকেই অ্যাসেট বলে। যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা ফিউচারে পাই তাকেই অ্যাসেট বলে। যে কোনো জিনিস, ধরো আমার হাতে যে মার্কার পেন আছে, এই মার্কার পেনের বেনিফিটটা যদি আমরা ফিউচারে পাই, ভবিষ্যতে যদি পাই, তাহলে এটা অ্যাসেট হয়ে যাবে। আমার যে মোবাইল ফোন যেটার মধ্যে শুট হচ্ছে, ঠিক আছে, যার মধ্যে ভিডিওটা শুট হচ্ছে, ঠিক আছে, এই মোবাইল ফোনের বেনিফিটটা যদি আমি পরে পাই, ঠিক আছে, ফিউচারে যদি পাই, তাহলে সেটাও আমার অ্যাসেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে মোবাইলের যে স্ট্যান্ডটা আছে, যার মধ্যে ভিডিওটা করা হচ্ছে, ফোনটা যার মধ্যে রাখা আছে, ঠিক আছে, এর বেনিফিট যদি আমরা ফিউচারে পাই, এটাও আমার অ্যাসেট। এইগুলো তো বললাম। বা ধরো আমাদের হাতে যে ঘড়ি পরি, আমরা যে ঘড়ি পরি, সেই ঘড়িটার বেনিফিট যদি আমরা ফিউচারে পাই, সেটাও আমার অ্যাসেট। আমার যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরের বেনিফিট যদি আমরা ফিউচারে পাই, সেটাও আমার অ্যাসেট। আরে অ্যাসেট তো অনেক নাম আছে, যেই অ্যাসেট গুলো তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো। অনেক কাউকে যদি জিজ্ঞাসা করি অ্যাসেট কি, সে কি বলবে? সে বলবে যে অ্যাসেটকে দু ভাগে ভাগ করা যায়, কারেন্ট অ্যাসেট আর একটা ফিক্সড অ্যাসেট, এরকম বলবে। আর কি বলতে পারবে, ওই বলবে ক্যাশ, এইগুলো অ্যাসেট, ক্যাশ অ্যাসেট, বিল্ডিং অ্যাসেট, মেশিন অ্যাসেট, এই সমস্ত বলবে। তো আমি কি বলছি, আমার কাছে যারা পড়ে তারা কি শিখবে, অ্যাসেট জিনিসটাকে। যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা ফিউচারে পাই, সেটাই অ্যাসেট। আরে আমার ঘরে ফ্যান, এর বেনিফিট ফিউচারে পাই, এটা আমার অ্যাসেট। ঠিক আছে, তো যেই সমস্ত জিনিসের বেনিফিট আমরা ফিউচারে পাবো, সেটাও আমার অ্যাসেট। যে ধর আমরা যে গার্মেন্টস পরে, আমরা জামা কাপড় পরি, কি মনে হয় এই বছর যে জামা কাপড়টা কিনলাম, সেই জামা কাপড় আমরা পরের বছরও পরতে পারি, ঠিক আছে, পরতে পারি, তো সেটাও কিন্তু আমার অ্যাসেট। তাহলে কি বুঝতে পারলে, যে সমস্ত জিনিসের আমরা বেনিফিট ফিউচারে পাবো, সেটাই কিন্তু আমার অ্যাসেট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, বা তোমরা ধরো পেন, ঠিক আছে, তো পেনটা দেখবে, কিছু পেন থাকে, যদি মনে হয় ওই পেনটা ধরো তুমি অনেকগুলো বছর ব্যবহার করতে পারবে, ঠিক আছে, তাহলে সেই পেনটাও কিন্তু তোমার অ্যাসেট হয়ে যাচ্ছে। এমন তো নেই ইউজ অ্যান্ড থ্রো পেন মানে কি, এই আমি কিনলাম, আমি কালি শেষ হয়ে ফেলে দিলাম, সেরকম পেনের কথা না। ধরো যেই পেন তুমি ব্যবহার করতেই পারবে, ঠিক আছে, এই বছর ব্যবহার করলে পরের বছর ব্যবহার করবে, এবং ব্যবহার করতে পারবে, সেইগুলো কিন্তু তোমার অ্যাসেট। তো জিনিসটা বুঝতে পেরেছো। এবার কি লিখবো, এক্সপেন্সেস। এবার লিখছি এক্সপেন্সেস। এক্সপেন্সেস কাকে বলে, কি বলেছিলাম, যে একটা শর্ট রিভিশন যেটা অঙ্ক করতে কাজে লাগবে। যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি, যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাকে কিন্তু এক্সপেন্সেস বলে। ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না আমি কত টাকা পেমেন্ট করলাম বা কত টাকা বাকি আছে। তাহলে কি লিখবে, লেখো ভ্যালু, বেনিফিট, already taken. Does not matter, it does not matter whether payment has been made or not, whether payment has been made or not, payment has been made or not. ঠিক আছে, তো তাহলে কি লেখা আছে, এক্সপেন্সেস বলছে যে ভ্যালু, বেনিফিট অলরেডি টেকেন। এক্সপেন্স বলতে সেই সমস্ত জিনিসকে বোঝায় যার বেনিফিট অলরেডি আমরা নিয়ে নিয়েছি, যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাকেই বলে এক্সপেন্সেস। এটা কোনো ম্যাটার করে না আমি কত টাকা পেমেন্ট করলাম বা কত টাকা পেমেন্ট করা বাকি আছে। তো বুঝতে পারলে, এইবার এই এক্সপেন্সেস নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, বেশ কয়েকটা এক্সাম্পল দিই, 5টা থেকে 6টা এক্সাম্পল করি, তো তোমরা ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো এই দেখো তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টাইম লাইন, বা বলতে পারো এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। ঠিক আছে, এই পিরিয়ডটা আমি 1 মাসে করছি, 1 মাসে ধরো এটা কি আছে, 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল 2020, আর এপ্রিল মাস শেষ হয় 30 তারিখে, 30 এপ্রিল 2020। ঠিক আছে, তো ধরো আমরা যে বারবার বলছি, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, আমরা কিন্তু অ্যাকাউন্টেন্সি বিজনেসের করি বা ফার্মের করি, আমরা কিন্তু কোনো প্রোপ্রাইটার বা বলতে পারো কোনো মালিক বা বিজনেস ম্যানের কিন্তু অ্যাকাউন্টস করি না। তো ধরো এই যে কথাটা বলছি, এটা কার কথা বলছি, এটা ধরো ফার্মের কথা বলছি, ফার্ম, এটা কার কথা বলছি, ফার্ম। তো ফার্মটার নাম তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিলাম টাটা কোম্পানি। ঠিক আছে, টাটা কোম্পানি। আজকে তোমরা পড়াশোনা করছো, তোমরা ক্লাস 11 পড়ছো, ঠিক আছে, তো দুদিন পরে তোমাদের ডিগ্রি কমপ্লিট হবে, 11 12 পাস করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, কেউ তারপরেও যদি কোনো ডিগ্রি করতে চায় করবে। তারপরে তোমরা কি করবে, তোমরা নিশ্চয়ই একটা চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে।
তো তোমরা যখন চাকরি করবে, আমি মনে করলাম তোমরা অ্যাকাউন্টস নিয়ে করছো, তোমরা অ্যাকাউন্টেন্ট হবে, কোনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট হবে, এটাও মেনে নিলাম তোমরা টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হয়েছো, ঠিক আছে, টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হয়েছো, মেনে নিলাম টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হয়েছো। তার মানে তোমরা কার হয়ে কাজ করবে? টাটা কোম্পানির মালিক রতন টাটার কাজ করবে, টাটা কোম্পানির কাজ করবে, অবশ্যই টাটা কোম্পানির কাজ করবে, কারণ টাটা কোম্পানি তোমাদের পেমেন্ট করবে, প্রতি মাসে টাটা কোম্পানি পেমেন্ট করবে। তো মাথায় রাখবে তোমরা একটা জিনিস মাথার মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে নাও, আমরা যে অ্যাকাউন্টসটা করবো না পুরোপুরি ফার্মের অ্যাকাউন্টস করবো, ফার্মের, আমরা সবসময় ফার্মের দিক থেকে দেখবো, অর্থাৎ বিজনেসের দিক থেকে দেখবো, এটা মাথায় রাখবে, বিজনেসের দিক থেকে দেখবো, মালিকের দিক থেকে একদম দেখবে না, ঠিক আছে, মালিকের দিক থেকে একদম দেখবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি ভুল করে, সব সময় দেখে মালিকের দিক থেকে দেখে, এটা একদম করবে না, এটা একদম করবে না, সব সময় বিজনেসের দিক থেকে দেখবে, ঠিক আছে, বিজনেসের দিক থেকে দেখবে। তো বোঝা গেল? তো কি হচ্ছে, টাটা কোম্পানিতে ধর আমি একটা এমপ্লয়ির কথা বলছি, একজন লোকের কথা বলছি, একটা এমপ্লয়ি, ঠিক আছে, মিস্টার এ, কি লিখলাম, মিস্টার এ, এ হচ্ছে একজন এমপ্লয়ি। তো এমপ্লয়ি মানে বুঝতেই পারছো তোমরা, এমপ্লয়ি কাকে বলে? যারা চাকরি করে তাদেরকেই আমরা এমপ্লয়ি বলি। মিস্টার এ, ঠিক আছে, মিস্টার এ টাটা কোম্পানিতে একটা ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে, ইন্টারভিউ দিয়েছে, ও ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে, ঠিক আছে, ইন্টারভিউ সিলেক্ট হয়েছে, ওকে টাটা কোম্পানি থেকে বলা হচ্ছে যে তুমি এপ্রিল মাস থেকে, এই দেখো, এপ্রিল মাস থেকে তুমি কাজে জয়েন করো, সার্ভিসে যোগদান করো, এপ্রিল মাস থেকে তুমি সার্ভিসে যোগদান করো, এবং তোমার প্রতি মাসে স্যালারি হবে 10,000। তোমার প্রতি মাসে কত টাকা করে স্যালারি হবে বলে দিয়েছে, তোমাকে প্রতি মাসে 10,000 পার মান্থ, মানে প্রতি মাসে তোমাকে 10,000 টাকা করে স্যালারি দেবে। তো ও কাজে যোগদান করলো, ওই এপ্রিল মাস থেকে কাজে যোগদান করলো, পুরো এপ্রিল মাস, এই ধরো পুরো এপ্রিল মাস ও কাজ করলো, ঠিক আছে, মিস্টার এ মানে এই এমপ্লয়িটা পুরো এপ্রিল মাস কাজ করলো, এপ্রিল মাস কাজ করার পর, এপ্রিল মাস কাজ করার পর ঠিক 30শে এপ্রিল এই তারিখে আসলো, এই তারিখে কোম্পানিতে আসলো, কোম্পানিতে কে আসলো? মিস্টার এ আসলো। ও বললো টাটা কোম্পানি আমি যে সারা মাস কাজ করলাম, আমার টাকাটা দাও, আমার পেমেন্ট করো, আমার পেমেন্ট করো, আমি চাকরি করেছি, আমার পেমেন্টটা করো। তো তখন তখন কি করবে? টাটা কোম্পানি ওকে পেমেন্ট করে দেবে। কত টাকা পেমেন্ট করবে? এপ্রিল মাসের কথা বলছি, আমি তো পুরো বছরের কথা বলছি, এপ্রিল মাসের কথা বলছি, পুরো এপ্রিল মাসে 10,000 টাকা ওকে পেমেন্ট করে দেবে, ওকে এপ্রিল মাসে 10,000 টাকা পেমেন্ট করে দেবে। তার মানে কি করলো? টাটা কোম্পানি মিস্টার একে কি পেমেন্ট করলো? টাটা কোম্পানি মিস্টার একে কি পেমেন্ট করলো? স্যার স্যালারি পেমেন্ট করলো। আচ্ছা, মনে করার চেষ্টা করো, স্যালারি কেউ কখনো পেমেন্ট করতে পারে? আচ্ছা তোমরা বলো, তোমাদের বাড়িতে অনেকে ধরো যারা চাকরি বাকরি করে, বাবা মা দাদা দিদি এরকম অনেকেই চাকরি বাকরি করতে পারে, অনেকের বাড়িতেই করে। তো চাকরি করলে তোমরা কখন দেখেছো যারা চাকরি করে যখন বাড়িতে যখন টাকাটা নিয়ে আসে, মানে কি নিয়ে আসে, ওরা কি বাড়িতে স্যালারি নিয়ে আসে? ওরা কি বাড়িতে স্যালারি নিয়ে? স্যালারি কি তোমরা দেখেছো? স্যালারি কি কালারের হয়? লাল রং, নীল রং, হলুদ রং, সবুজ রং, তোমরা বলতে পারবে স্যালারি কি কালারের হয়? তো মেন ব্যাপারটা বুঝতে হবে, আজকে যদি আমি কোনো কোম্পানিতে চাকরি করি, ঠিক আছে, মাসের শেষে আমি মালিককে বললাম আমি যে কাজ করলাম আমার পেমেন্টটা করুন, তো তখন বললাম পেমেন্ট মানে আমার স্যালারিটা দিন, আমার স্যালারিটা দিন। আরেকটা কথা বলে দিই, যারা কোম্পানিতে চাকরি করে তারা স্যালারি পায়, যারা কোম্পানিতে চাকরি করে তারা স্যালারি পায়, মানে এমপ্লয়িটা স্যালারি পায়। তো সেখানে মিস্টার এ ও এমপ্লয়ি ও টাটা কোম্পানিতে স্যালারি পাবে। তো আমি যেই কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিতে আমাকে ধরো কাজ শেষ হলো, মাসের শেষে আমাকে স্যালারি দিল। আচ্ছা বলো, স্যালারি কখনো দিতে পারে? স্যালারি কি করে? স্যালারি তোমরা কোনদিন চোখে দেখো? স্যালারি কখনো দিতে পারে না, স্যালারি কখনো দিতে পারে না। কি দেয়? আমাদের টাকা দেয়। দেখবে আমরা অনেকেই বলি যে স্যালারি পেয়েছিস, তুই তুই স্যালারি পেয়েছিস, আমরা জিজ্ঞাসা করি কি রে তুই এই মাসে স্যালারি পেয়েছিস? স্যালারি কেউ পায় না। স্যালারি কি করে পায়? স্যালারি পায় না, টাকা পায়। স্যালারি পায় না, টাকা পায়। কি মনে হয়? স্যালারি পায় না, টাকা পায়। যেটা দেখবে তোমাদের অনেকেরই কনসেপ্ট, তোমরা একদিন তোমাদের লোককে বলতে কি এই তুই স্যালারি পেয়েছিস, বা বাবাকে কি বলতাম কি তুমি স্যালারি পেয়েছো? তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে, স্যালারি কিন্তু পায় না, স্যালারির বদলে কি পায়? টাকা পায়, টাকা। তার মানে কি হলো, টাটা কোম্পানি কত টাকা পেমেন্ট করেছে? টাটা কোম্পানি মিস্টার এ কে কত টাকা পেমেন্ট করেছে? টাটা কোম্পানি মিস্টার এ কে 10,000 টাকা পেমেন্ট করেছে। কত টাকা পেমেন্ট করেছে টাটা কোম্পানি মিস্টার এ কে? 10,000 টাকা। তো ক্যাশ তো আমরা জানি, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ঠিক আছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট। তো এই অ্যাসেটটা তো আমরা জানি কোম্পানির ক্যাশ বাক্স থেকে, যদি কোম্পানির ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে গেছে, এখানে কি হচ্ছে, ক্যাশ পেমেন্ট করেছে 10,000 টাকা, ক্যাশ পেমেন্ট করেছে মানে কোম্পানির ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা ক্যাশ কমে গেছে, তাই এখানে মাইনাস দিলাম, ক্যাশ কমে গেছে মাইনাস। তো অ্যাসেট কমে গেছে, তাই অ্যাসেট কমে গেলে কি হয়, দেখো উপরে দেখো কি লেখা আছে, অ্যাসেটটা কমে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো 10,000 টাকা ক্রেডিট হলো, ঠিক আছে। এইবার দেখো আমাদের যে অ্যাকাউন্টেন্সি আছে, আমাদের অ্যাকাউন্টেন্সি টাটা কোম্পানিকে জিজ্ঞাসা করবে তুমি কেন 10,000 টাকা দিলে, তুমি কি কারণে 10,000 টাকা খরচ করলে। আমাদের যে অ্যাকাউন্টেন্সি আছে, অ্যাকাউন্টেন্সি ডবল এন্ট্রি সিস্টেম ফলো করে। ডবল এন্ট্রি সিস্টেম কি বলছে? ডবল এন্ট্রি সিস্টেম পরিষ্কারভাবে বলেছে
আমাদের বিজনেসে কি আসলো এবং কি গেল, এবং এই আসা আর যাওয়ার পাশে কারণটা কি, এই কারণটাকে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম। তার মানে আমাদের বিজনেসে কি গেল, স্যার বিজনেস থেকে 10,000 টাকা চলে গেল, তাই তো অ্যাকাউন্ট জিজ্ঞাসা করছে বিজনেস থেকে 10,000 টাকা কেন চলে গেল। টাটা কোম্পানিকে জিজ্ঞাসা করে, টাটা কোম্পানিকে উত্তর দিতে হবে কেন 10,000 টাকা দিলে। তখন টাটা কোম্পানি কি আনসার দেবে, টাটা কোম্পানি বলবে যে আমি মিস্টার এ কে দিয়ে পুরো পুরো মাস কাজ করেছি, আমি মিস্টার এ কে দিয়ে পুরো মাস কাজ করেছি, মানে মিস্টার এর থেকে পুরো মাসের বেনিফিট নিয়ে নিয়েছি, মিস্টার এর থেকে পুরো মাসের বেনিফিট নিয়ে নিয়েছি। আর আমরা কি বলেছি, আমরা কি বলেছি, এটা তো লেখা আছে বেনিফিট, বেনিফিট নিয়ে নিয়ে তাকে কি বলে, খরচ বলে। কি বলেছিলাম, বেনিফিট নিয়ে নিয়ে তাকে খরচ বলে। তো তার মানে এখানে একটা খরচ হয়েছে, এখানে একটা খরচ হয়েছে, খরচ, বেনিফিট নিয়ে নিয়ে তাকে বলে খরচ। আর কি বলেছি, খরচ হয়েছে মানে খরচ বাড়ছে, খরচ বাড়ছে, খরচ বাড়ছে মানে যোগ, খরচ বাড়লে, খরচ বাড়লে কি হয়, খরচ বাড়লে তাকে বলে ডেবিট, তাকে বলা হয় ডেবিট, খরচ বাড়ছে মানে ডেবিট হয়েছে। ঠিক আছে, আচ্ছা খরচ, এখানে খরচের নাম আছে, দেখো বিভিন্ন ধরনের খরচ বলছি, তোমরা শুনেছো, স্যালারি একটা খরচ, ওয়েজেস একটা খরচ, রেন্ট একটা খরচ, ব্যাড ডেট একটা খরচ, ডেপ্রিসিয়েশন একটা খরচ, ঠিক আছে, তো প্রিন্টিং চার্জেস একটা খরচ, বিভিন্ন খরচ হয়, আমরা আস্তে আস্তে সব জানতে পারবো। আর আগেও বলেছি খরচের উদাহরণ দিচ্ছি। তো এখানে একটা খরচ, এখানে যে খরচটার কথা বলা হয়েছে, এখানে টাটা কোম্পানি মিস্টার এ কে প্রতি মাসে 10,000 টাকা করে দেয়, কি দেয়, এই যে এমপ্লয়িকে 10,000 টাকা করে দেয়, আমরা কি জানি, কোন কোম্পানি তার এমপ্লয়িকে যে টাকাটা তাকে কি বলে, স্যালারি বলে। ঠিক আছে, তার মানে এই এক্সপেন্সেসটার নাম কি, স্যালারি, এই এক্সপেন্সেসটার নাম স্যালারি। কত টাকা, 10,000 টাকা। তাহলে আমি বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বললাম, টাটা কোম্পানি 10,000 টাকা দিয়েছে, কেন 10,000 টাকা দিয়েছে, কেন 10,000 টাকা দিয়েছে, ওর থেকে 10,000 টাকার কাজ নিয়ে নিয়েছে, অর্থাৎ ওর থেকে 10,000 টাকার বেনিফিট নিয়ে তাই ও 10,000 টাকা দিয়েছে, এটাকে বলা হয় স্যালারি। ঠিক আছে, এটাকে বলা স্যালারি। তাহলে এটাকে জার্নালে আমরা প্রকাশ করি, তো জার্নালটা কিভাবে লিখি, আগে লিখি ডেবিট, পরে লিখি ক্রেডিট। তাহলে কি লিখবো, প্রথমে লিখবো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, প্রথমে লিখবো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 10,000 টাকা। টু, একটু ছেড়ে লিখবো, টু মানে ক্রেডিটটাকে রিপ্রেজেন্ট করে, টু মানে ক্রেডিট, কি লিখবো, ক্যাশ, টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, 10,000 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা মাথায় রাখবে, এই কনসেপ্টটা খুব জরুরি, এই কনসেপ্টটা জানাটা খুবই জরুরি। আর একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, যেটা অনেক স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে, এখন তোমাদের মানে প্রশ্ন হতে পারে, এই যে টাটা কোম্পানি স্যালারিটা কাকে দিচ্ছে, মিস্টার এ কে, অনেকে মিস্টার এর নাম নিয়ে নেয়। আমরা বলে দিই, আমাদের যে টোটাল যে অ্যাকাউন্টেন্সি আছে না, অ্যাকাউন্টেন্সিতে কখনো কারোর নাম আসে না। কি বললাম, অ্যাকাউন্টেন্সি কখনো কারোর নাম আসে না। তবে একটা কথা, নাম আসে, সেরকম কেসে নাম আসে কখন, যদি বাকি থাকে, যদি বাকি থাকে, বাকি থাকলে তখনই নাম আসে। ঠিক আছে, বাকি থাকলে নাম আসে। যদি বলতো এখানে, যদি এখানে বলতো টাটা কোম্পানি মিস্টার এর টাকাটা দিতে পারেনি, বাকি রেখেছে, তাহলে নাম আসতো। ঠিক আছে, তো কখন নাম আসে, বাকি থাকলে নাম আসে, এটা মাথায় রাখবে, যদি বাকি থাকে তাহলে নাম আসে, এছাড়া কখনো কিন্তু অ্যাকাউন্টসে কোনো নাম আসবে না, এটা মাথায় রাখবে। তাহলে নাম কখন আসবে, নাম তখনই আসবে যদি বাকি থাকে, বাকি থাকলে নাম আসবে, বাকি না থাকলে নাম আসবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে দেয়, নাম লেখা থাকে বলে, এরকম লেখা থাকে স্যালারি পেড টু মিস্টার এ, অনেকে ভুল করে এর নাম নিয়ে নেয়, কারণ ব্যাপারটা বুঝতে পারে না। এর নাম কখন আসবে, যদি এর টাকাটা বাকি থাকে তাহলেই নাম আসবে। ঠিক আছে, বাকি না থাকলে কিন্তু নাম আসবে না। তো আশা করি এই কনসেপ্টটা বোঝা গেল, এই কনসেপ্টটা বোঝা গেল। এরপরে আমরা নেক্সট এক্সাম্পলে চলে আসি, নেক্সট এক্সাম্পলে চলে আসি। এরপরে কি করবো স্যার, একটা আপনি তো বারবার এমপ্লয়ি দিয়েই করাচ্ছেন, এমপ্লয়ি দিয়ে করাচ্ছেন, কিছু ওয়ার্কার দিয়েও করান না, ওয়ার্কার দিয়ে করাচ্ছেন। দেখো টাটা কোম্পানিতে, টাটা কোম্পানিতে কি শুধু এমপ্লয়িরাই কাজ করে, ওয়ার্কাররা কাজ করে না, ওয়ার্কাররাও কাজ করে। এমপ্লয়িরা অফিসে কাজ করে, কোথায়, এমপ্লয়িরা অফিস, শোরুম, এখানে কাজ করে। আর ওয়ার্কাররা কোথায় কাজ করে, ওয়ার্কাররা ম্যাক্সিমাম দেখা যায় ফ্যাক্টরিতে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ, তবে কখনো কখনো অফিসেও কাজ করে, অফিসেও তো কিছু ওয়ার্কার থাকে, লেবাররা থাকে না। ঠিক আছে, ঝাড়ু ফাড়ু দেওয়ার কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। তো যাই হোক, ওয়ার্কারদের, কোনো কোম্পানি ওয়ার্কারদের দেয় ওয়েজেস, কি দেয়, ওয়ার্কারদের ওয়েজেস দেয়। ঠিক আছে, তোমরা তো দেখে, তুমি মিউনিসিপ্যালিটির আন্ডারে দেখবে অনেকে ঝাড়ু ফাড়ু দেয়, দেখবে না, রাস্তাঘাট ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, ওরা তো স্যালারি ক্যাটাগরিতে পারে না, ওরা কোন ক্যাটাগরিতে পারে, ওরা ওয়েজেস ক্যাটাগরিতে, কারণ ওরা তো লেবার, লেবারদের আমরা ওয়েজেস দিই। ঠিক আছে, লেবারদের আমরা ওয়েজেস দিই। যাই হোক, উদাহরণটা মোটামুটি একই হবে, উদাহরণটা মোটামুটি একই হবে। তার মানে কি বললাম, ওই কোম্পানির নাম টাটা কোম্পানি। ঠিক আছে, টাটা কোম্পানিতে একটা
ওয়ার্কারের কথা বলছি, ঠিক আছে? এবার ওয়ার্কারের কথা বলছি। ওয়ার্কারটার নাম ধরো, আগেরটা ছিল মিস্টার এ, এবার দিয়ে দিচ্ছি মিস্টার বি, ঠিক আছে? মিস্টার বি। তো মিস্টার বি টাটা কোম্পানিতে কাজ করছে, ও টাটা কোম্পানিতে আসলো কাজের জন্য। তো টাটা কোম্পানি ওকে নিয়ে নিয়েছে কাজে, ওকে বলে দিয়েছে তুমি কাজ করো, তুমি এপ্রিল মাস থেকে কাজ আরম্ভ করে দাও, ঠিক আছে? প্রতি মাসে তোমাকে 5,000 টাকা করে দেবো, প্রতি মাসে 5,000 টাকা করে দেবো। কত টাকা করে দেবে বলে দিয়েছে, প্রতি মাসে তোমাকে 5,000 টাকা করে দেবো। আর কি জানি ওয়ার্কারদের যেই টাকাটা দেওয়া হয় তাকে কি বলে স্যার? ওয়েজেস বলে, ওয়েজেস। ওয়ার্কার বা লেবারদের আমরা যেই টাকাটা দিই তাদেরকে কি বলে? ওয়েজেস বলে। তো দেখো এই যে ওয়ার্কার বি, ঠিক আছে? বি পুরো পুরো এপ্রিল মাস কাজ করলো, পুরো এপ্রিল মাস কাজ করলো। এপ্রিল মাস কাজ করার পর ঠিক 30শে এপ্রিল 2020 সালে এত তারিখে টাটা কোম্পানিতে আসলো, বললো, এসে বললো স্যার স্যার আমার টাকাটা দিন, আমি সারা মাস কাজ করলাম, আমার পেমেন্ট করুন, আমাকে পেমেন্ট করুন, আমাকে আমার ওয়েজেসের টাকাটা দিন, ঠিক আছে? আমাকে আমার ওয়েজেসের টাকাটা দিন। তো তখন কি করবে? তখন টাটা কোম্পানি ওকে ওয়েজেস দেবে। আবার ভুল করে, টাটা কোম্পানি কখনো ওয়েজেস দিতে পারে না। ওয়েজেসটা কি? ওয়েজেস কখনো দিতে পারে না। ওয়েজেস তোমরা চোখে দেখেছো কখনো? ওয়েজেস কে তোমরা কোনোদিন চোখেই দেখিনি। ওয়েজেস কি করে দেবে? টাকা দেবে, টাকা, টাকা দেবে, টাকা, তাই তো? টাকা দিয়েছে কত টাকা? তাহলে এখানে লিখছি ক্যাশ দিয়েছে। ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ঠিক আছে? তো ক্যাশ দিয়েছে মানে ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে গেছে, তাই এখানে মাইনাস সাইন দিলাম, ঠিক আছে তো? কত টাকা দিয়েছে স্যার? 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, ঠিক আছে তো? আর কি জানি ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে গেলে কি করতে হয় স্যার? ক্রেডিট করতে হয়। এখানে লিখো ক্রেডিট, এখানে লিখো ক্রেডিট। আচ্ছা এইবার কি? এইবার কি? এইবার হচ্ছে অ্যাকাউন্ট। টাটা কোম্পানিকে জানতে চাইলো, আচ্ছা কোম্পানি থেকে কোম্পানির ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা বের করলে এর পেছনে কারণটা কি? কি কারণে কোম্পানির ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা বের করলে? কারণটা তো বলতে হবে। তখন টাটা কোম্পানি বলল, আমার কোম্পানিতে একজন ওয়ার্কার ছিল, ঠিক আছে, যার নাম ছিল মিস্টার বি, যে কিনা পুরো এপ্রিল মাস এই কোম্পানিতে কাজ করে, অর্থাৎ মিস্টার বি থেকে পুরো বেনিফিট নিয়ে নিয়েছি এপ্রিল মাসে, তাহলে তো ওকে তো পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে পেমেন্ট করতে হবে। আর আমরা কি জানি? আমরা জানি কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিয়ে তাকে খরচ বলে বা এক্সপেন্সেস। তাই এখানে এক্সপেন্সেস কি লিখবো? এক্সপেন্সেস। আর এক্সপেন্সেস আমাদের বাড়ছে, এক্সপেন্সেস বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়, ঠিক আছে? এক্সপেন্স বাড়ছে, আচ্ছা কত টাকা? 5,000 টাকা। আর এক্সপেন্সেস বাড়লে কি বললাম? ডেবিট। এক্সপেন্সেস বাড়লে হয় ডেবিট। এই এক্সপেন্সেসটার নাম কি? এই এক্সপেন্সেসটার নাম হচ্ছে ওয়েজেস। তাহলে তোমরা জার্নালটা লিখে দিতে পারবে, কি লিখবো জানলাম? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এখানে লিখো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 5,000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 টাকা। তো হয়ে গেল এটা, এই উদাহরণটা হয়ে গেল। নেক্সট উদাহরণে চলে আসি। नेक्स्ट लिखो, नेक्स्ट की लिखबे फार्म पेड रेंट। की लिखलाम? फार्म पेड रेंट ₹25,000। কি লিখলাম? ₹25,000। আর লাইন ডায়াগ্রাম করার কোনো দরকার নেই, আর লাইন ডায়াগ্রাম কোনো দরকার নেই, দুটো লাইন ডায়াগ্রাম তো দেখালাম, ঠিক আছে? কি বলতে, তো কি বলেছে এখানে? এখানে বলেছে ফার্ম পেড রেন্ট। রেন্ট মানে তো জানো, রেন্ট মানে তো বাড়ি ভাড়া। আচ্ছা টাটা কোম্পানি যেখানে ব্যবসা করছে তো নিজস্ব কোনো জমি নেই, মনে করলাম ওর নিজস্ব কোনো জমি নেই, তাহলে নিশ্চয়ই কোনো বাড়ি ভাড়া করতে হয়েছে। যেখানে ব্যবসা করছে সেই বাড়ির মালিক, বাড়ির মালিককে কি বলে? দেখবে কখনো কখনো দেখবে লেখা থাকবে ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড বাড়ির মালিককে কি বলে? ল্যান্ডলর্ড, ঠিক আছে? বাড়ির মালিককে কি বলে? বাড়ির মালিককে বলে ল্যান্ডলর্ড। তো ল্যান্ডলর্ডকে রেন্ট দিয়েছি, মানে ওর বাড়িতে ব্যবসা করছে, ওকে তো রেন্ট দিতে হবে। কত টাকা করে রেন্ট দিয়েছি? ওকে রেন্ট দিয়েছি এখানে বলে 25,000 টাকা। কত টাকা করে বলেনি, মাসে কত টাকা বলেনি, বলেছে 25,000 টাকা রেন্ট দিয়েছি। তো যার বাড়িতে ব্যবসা করছি তাকে তো দিতে হবে, ভাড়া দিতে হবে। কত টাকা দিয়েছি? 25,000 টাকা ভাড়া দিয়েছি। তো বলো, তো বলো টাটা কোম্পানির কাছ থেকে কি চলে গেছে? টাটা স্যার টাটা কোম্পানি 25,000 টাকা রেন্ট দিয়েছে। দেখো রেন্ট তো দিতে পারে না, রেন্ট কখনো দিতে পারে? বাড়ির মালিক যখন ওর কাছে ভাড়া চাবে ও কি ভাড়া দিতে পারে? ও ভাড়া দেয় না, কি দেয়? রেন্ট কখনো দেয় না। রেন্ট কিন্তু কখনো, এর মাথায় রাখবে, রেন্ট কখনো দেয় না। তো রেন্ট আমি দেখতে পারি, রেন্টটা কি? রেন্ট তোমরা চোখে দেখেছো কখনো? রেন্ট কখনো দেয় না। কি দিয়েছে? ক্যাশ দিয়েছে। টাটা কোম্পানি ক্যাশ বাক্স থেকে
ক্যাশ টাকা বের করে দিই, যখন 25,000 টাকা ক্যাশ দিয়েছে। তো এখানে লিখলাম ক্যাশ। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে। তাহলে ক্যাশ দিয়েছে মানে ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে গেছে। তো অ্যাসেটকে কমে গেলে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয় স্যার? ক্রেডিট। অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। এখানে ক্রেডিট লিখবো কত টাকা? 25,000 টাকা, ঠিক আছে। এইবার হচ্ছে অ্যাকাউন্ট জানতে চাই, অ্যাকাউন্ট জানতে চাই যে অ্যাকাউন্ট টাটা কোম্পানিকে জানতে চাই এই যে 25,000 টাকা ক্যাশ দিল, কেন দিল, কি কারণে দিল। তখন টাটা কোম্পানি কি উত্তর দেবে? টাটা কোম্পানি ওকে এই অ্যানসারটাই দেবে, অ্যাকাউন্টকে এই অ্যানসারটাই দেবে যে আমি ওর বাড়িতে বিজনেস করেছি, ঠিক আছে, ওর জায়গায় বিজনেস করেছি, অর্থাৎ পুরো বেনিফিট নিয়ে নিয়েছি, পুরো বেনিফিট নিয়ে নিয়েছি, ওর বাড়িতে পুরো বিজনেস করেছি, তাহলে তো আমাকে ওকে পেমেন্ট করতেই হবে, এই কারণে জন্য পেমেন্ট করি, অর্থাৎ পুরো ওর বাড়িতে বেনিফিট নিয়ে নিয়েছি, ওর বাড়িতে বেনিফিট নিয়ে নিয়েছি। আর বেনিফিট নিলে তাকে কি বলে? খরচ বলে। তো এখানে খরচ, ঠিক আছে, এই খরচটার নাম কি? এই খরচটার নাম হচ্ছে রেন্ট, এই খরচটার নাম হচ্ছে রেন্ট। তাহলে খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। কত টাকা? 25,000 টাকা। জার্নাল কি হবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 25,000, 25,000। তাহলে কি বুঝতে পারলে কেন ওকে 25,000 টাকা পেমেন্ট করেছে? ওর বাড়িতে বিজনেস করেছে, ঠিক আছে, ওর বাড়িতে বিজনেস করেছে, বিজনেস করেছে, মাস শেষ হয়েছে, বাড়ির মালিক চলে এসেছে টাকা নিতে, তো ওকে তো টাকা দিয়েছে, কেন? ওর বাড়িতে পুরো বেনিফিট নিয়েছি, তাই না? বেনিফিট নিয়ে নিতে খরচই বলে, এই কারণে জন্য তো হলো। তো এটা হলো। নেক্সট, নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট বলেছে ফার্ম পেড স্যালারি। এখানে দেখো ফার্ম পেড স্যালারি বলেছে, ফার্ম পেড স্যালারি ₹20,000 and advertisement ₹10,000। তো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। আচ্ছা স্যালারি তো হয়ে গেছে, তাই না? স্যালারি তো হয়েছে, স্যালারি দিয়ে কি লাভ? নতুন একটা एग्जांपल করে নি, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্টিং চার্জেস লেখো, প্রিন্টিং চার্জেস, নতুন একটা আইটেম, নতুন একটা আইটেম প্রিন্টিং চার্জেস, যেহেতু স্যালারি হয়েছে তাই স্যালারিটা লিখলাম না, প্রিন্টিং চার্জেস। তো একটা একটা করে বলে দিই প্রিন্টিং চার্জেসটা কি। আরে বাবা প্রিন্টিং চার্জেস তো লাগবেই, যে কোনো একটা কোম্পানি ভালো মতো চালাতে গেলে প্রিন্টিং চার্জের বিল হয়, বিভিন্ন কারণে কোনো অফিশিয়াল ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টগুলো প্রিন্ট করতে হয়, জেরক্স করতে হয়, সেগুলো খরচ হয়। আর কি? অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেসটা ভালো করে জানার জন্য মার্কেটে তো অ্যাড দিতে হবে, মার্কেটে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। তোমরা দেখো না টিভিতে, দেখো না কত অ্যাড দেয়, আরে দেখো না তোমরা দেখো কুড়কুড়ের অ্যাড দিচ্ছে টিভিতে, সার্ফ এক্সেলের অ্যাড দিচ্ছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমার দুলালের তালমিস্ত্রির অ্যাড দিচ্ছে, তো বিভিন্ন জিনিসের অ্যাড দেয়, বা ফোনের অ্যাড দেয়, কত জিনিসের অ্যাড দেয়। তার মানে এগুলোকে বিজ্ঞাপন দিচ্ছে যাতে সবাই জানতে পারে, সবাই জানতে পারলে কি, সবাই জানতে পারলে সবাই ওই প্রোডাক্ট সম্পর্কে জানবে, তারপর সবাই ওই প্রোডাক্টটা কিনবে, কোম্পানির তো আখেরে ভালোই হবে, তাই না? এই জন্য অ্যাড দেয়। তো দেখো এবার আমাকে বলতে হবে কোম্পানির প্রিন্টিং চার্জেস, প্রিন্টিং চার্জেস বাবদ 20,000 টাকা খরচ করেছে, আর অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কত টাকা খরচ করেছে? 10,000 টাকা খরচ করেছে। তার মানে কোম্পানির টোটাল, কোম্পানির ক্যাশ বাক্স থেকে টোটাল কত টাকা বেরিয়েছে বলতে পারবে? কোম্পানির ক্যাশ বাক্স থেকে টোটাল কত টাকা বেরিয়েছে স্যার? 20,000 টাকা আর 10,000 টাকা, টোটাল ক্যাশ বাক্স থেকে 30,000 টাকা বেরিয়েছে। তাহলে এখানে কি ক্যাশ, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে। ক্যাশ বাক্স থেকে 20 আর 10 30,000 টাকা বেরিয়ে গেছে, মানে ক্যাশ কমে গেছে। কত টাকা ক্যাশ কমে গেছে? 30,000 টাকা ক্যাশ কমে গেছে। আর অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয় স্যার? অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, এটা লিখো ক্রেডিট, হয়ে গেল, হয়ে গেল। এইবার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাটা কোম্পানিকে জানতে চায় তোমার ক্যাশ বাক্স থেকে 30,000 টাকা বেরোলো, কি কারণে 30,000 টাকা বেরোলো। তখন টাটা কোম্পানি কি অ্যানসার দেবে? টাটা কোম্পানি অ্যানসার দেবে যে প্রিন্টিং বাবদ, ঠিক আছে, প্রিন্টিং বাবদ খরচ হয়েছে, আমার প্রিন্ট করতে হয়েছে, আমার প্রিন্ট করতে হয়েছে, এই জন্য খরচ হয়েছে, ঠিক আছে। প্রিন্টের বেনিফিট নিয়ে নিয়েছি, 20,000 টাকা খরচ হয়েছে। আর অ্যাডভার্টাইজমেন্ট, এটাও তো আমার বেনিফিট নিয়ে নিয়েছি, ঠিক আছে, অ্যাড দিয়েছি তার বেনিফিট নিয়েছি, এটাও তো আমার খরচ করতে হয়েছে, ঠিক আছে। তো তার মানে কি লিখবো এখানে? এখানে লিখবো প্রিন্টিং চার্জেস, এখানে লিখছি প্রিন্টিং চার্জেস, ঠিক আছে, প্রিন্টিং চার্জেস, এটা হচ্ছে আমার এক্সপেন্সেস, এটা হচ্ছে আমার এক্সপেন্সেস। আর একটা এক্সপেন্সেস কি? অ্যাডভার্টাইজমেন্ট, এটাও আমার এক্সপেন্সেস।
এক্সপেন্সেস এর অনেকগুলো নাম হয়, ঠিক আছে, এগুলো সব একটা এক্সপেন্সের নাম পাচ্ছ। তো প্রিন্টিং চার্জেস কত টাকা ছিল? 20,000 টাকা। প্রিন্টিং চার্জেস 20,000 টাকা আর অ্যাডভার্টাইজমেন্ট 10,000 টাকা। তার মানে এক্সপেন্সেস বাড়ছে, এখানে লিখলাম এক্সপেন্সেস বাড়ছে, এই এক্সপেন্সেসটাও বাড়ছে। এক্সপেন্সেস বাড়লে কি করতে হয়? ডেবিট। এক্সপেন্সেস বাড়লে ডেবিট, এখানে এক্সপেন্সেস বাড়ছে মানে ডেবিট করতে হবে। তো জার্নালটা লিখতে পারো, কি লিখবো? লেখো প্রিন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। প্রিন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, কত টাকা? 20,000 টাকা। তো আমরা আগেই শিখেছি ডেবিট গুলো, ডেবিট আগে নেব পরে ক্রেডিট আসবে। তারপরে ডেবিট কি ছিল? অ্যাডভার্টাইজমেন্ট। এখানে লিখলাম অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 10,000 টাকা। টু টু কি লিখবো? টু লিখবো ক্যাশ অ্যাকাউন্ট 30,000 টাকা। তাহলে বুঝতে পারলে কোম্পানি মানে টাটা কোম্পানি ক্যাশ ব্যবসা থেকে 30,000 টাকা বেরিয়েছে। কি কারণে 30,000 টাকা বেরিয়েছে? টাটা কোম্পানি প্রিন্ট করেছে, ওর সারা বছরে বা বলতে পারো মাসে অনেক প্রিন্ট করতে হয়, জেরক্স করতে হয়, ঠিক আছে। তো তো জেরক্স করেছে মানে এর বেনিফিট নিয়ে নিয়েছে, কাজটা নিয়ে নিয়েছে। তাহলে বেনিফিট নিয়ে নিলে কি বলে? খরচ বলে। তাই তো এটা হয়ে গেল খরচ, ঠিক আছে, খরচ বাড়ছে তাই ডেবিট হলো। আর কি? অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, টাটা কোম্পানি মার্কেটে অ্যাড দিয়েছে। টাটা কোম্পানি মার্কেটে অ্যাড দিয়ে ওর প্রোডাক্ট সম্পর্কে লোকে যদি জানতে পারে তার জন্য অ্যাড দিয়েছে। টাটা কোম্পানি মার্কেটে অ্যাড দিয়েছে মানে কি? বেনিফিট নিয়ে নিয়েছে, সেই খরচ হয়েছে। তো বোঝা গেল এটা। আচ্ছা, এরপর দেখো ফার্ম পেড রেট রুপিস 60,000, ফার্ম পেড রেট রুপিস 60,000, আউট অফ হুইচ রুপিস 20,000, আউট অফ হুইচ rupees 20,000, out of which rupees 20,000 by cash, by cash, out of which rupees 20,000 by cash and rupees 40,000 and rupees 40,000 by check, ঠিক আছে। তো কি বলেছে এখানে? কোশ্চেনটা খুব ভালো কথা বলেছে, বলছে টাটা কোম্পানি রেন্ট পে করেছে 60,000 টাকা। আবার কি? আরে টাটা কোম্পানি কখনো রেন্ট পে করতেই পারে না। টাটা কোম্পানি ক্যাশ পেমেন্ট করেছে, রেন্ট তো পেমেন্ট করতে পারে না। রেন্ট কখন? তোমরা আমরা তো নিজের চোখে দেখিনি রেন্ট জিনিসটা দেখতে কেমন। তাই রেন্ট পেমেন্ট করেনি, টাকা পেমেন্ট করেছে। কত টাকা পেমেন্ট করেছে? ও পেমেন্ট করেছে 60,000 টাকা পেমেন্ট করেছে, ঠিক আছে। তো 60,000 টাকা পেমেন্ট করেছে, যার মধ্যে 20,000 টাকা ক্যাশ দিয়েছে আর বাকি 40,000 টাকা চেক দিয়েছে। চেক মানে ব্যাংক। তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা বোঝাচ্ছি। ক্যাশ, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেট কত টাকা কমে গেছে? অ্যাসেট কমে গেছে তোমার 20,000 টাকা। আর অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট, ঠিক আছে। তারপর 40,000 টাকা কি বলেছে? চেক। চেক মানে ব্যাংক, ব্যাংকও আমাদের অ্যাসেট, ঠিক আছে। ব্যাংকের মাধ্যমে 40,000 টাকা পেমেন্ট করবে, মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। ব্যাংক তো আমাদের অ্যাসেট 40,000 টাকা। তো অ্যাসেটকে কমাতে গেলেও ক্রেডিট করতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল। তো কোম্পানির ক্যাশ বাক্স থেকে 20,000 টাকা বেরিয়ে গেছে আর কোম্পানির ব্যাংকের ব্যালেন্স 40,000 টাকা বেরিয়ে গেছে, টোটাল 60,000 টাকা বেরিয়ে গেছে। এখন অ্যাকাউন্ট জানতে চাই যে এই যে এত টাকা বেরোলো 20,000 টাকা ক্যাশ থেকে ব্যাংক থেকে 40,000 টাকা বেরোলো কি কারণে? তখন টাটা কোম্পানি কি আনসার দেবে? টাটা কোম্পানি বলবে আমি যেই যেই বাড়িতে বিজনেসটা করছি সেই বাড়িটা আমার ছিল না, সেই জমিটা আমার ছিল না, তার কারোর থেকে বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করছি, বাড়ির মালিককে আমাকে ভাড়া দিতে হবে, ঠিক আছে। ভাড়া দিতে হবে মানে কি? বুঝতেই পারছো, ভাড়াই দিতে হবে। তাই জন্য আমি ওকে 20 আর 40 টোটাল 60,000 টাকা দিয়েছি। কারণ 60,000 টাকা আমার কাছে তখন ক্যাশ টাকা ছিল না, 20,000 টাকা ক্যাশ ছিল, 20,000 টাকা ক্যাশ দিয়েছি, বাকি টাকা বলেছি চেকের মাধ্যমে নিয়ে নাও। তো চেকটা ভাঙিয়ে নেবে, ঠিক আছে। তাই করে ওকে আমি 60,000 টাকা দিয়ে দিয়েছি, অর্থাৎ ওর বাড়িতে বিজনেস করেছি, পুরো বেনিফিট নিয়েছি, তাই তো ওকে পেমেন্ট করেছি। তো বেনিফিট নেবে কি বলে? খরচ বলে, ঠিক আছে। তো এই খরচটার নাম কি? রেন্ট। খরচটার নাম হচ্ছে রেন্ট। এখানে লিখলাম এক্সপেন্সেস, ঠিক আছে। এক্সপেন্সেস আমার বাড়ছে, এক্সপেন্সেস বাড়ছে। তো এক্সপেন্সেস কত টাকা? 60,000 টাকা। তো এক্সপেন্স বাড়লে কি হয়? ডেবিট। জার্নালটা লিখো, কি লিখবো? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। জার্নালটা লিখবো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 60,000 টাকা।
টু ক্যাশ অ্যাকাউন্ট 20,000 টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 40,000 টাকা। তো আশা করি এটা বোঝা গেল। আজকে আর একটাই টপিক করাবো, তাহলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো একটা টাইমলাইন আঁকি আগে। এটা হচ্ছে ধরো এপ্রিল মাস, এটা কি বললাম, এটা এপ্রিল মাস। 1/4/2000 থেকে শুরু করে এটা হচ্ছে 30/4/2000, সরি 2000 কেন, 2020 সাল, 2020, এটা 2020 হবে। আর এই যে গল্পটা বলছি এটা টাটা কোম্পানির কথা বলছি, ঠিক আছে? টাটা কোম্পানি, এটা টাটা কোম্পানির কথা বলছি, এটা টাটা কোম্পানির কথা বলছি। কি ছিল, একজন এমপ্লয়ি ছিল, মনে করার চেষ্টা করো, মিস্টার এ, ঠিক আছে? মিস্টার এ কি ছিল, একজন এমপ্লয়ি, ঠিক আছে? তো মিস্টার এ মানে এই এমপ্লয়িটা টাটা কোম্পানিতে জব করছে, ঠিক আছে? টাটা কোম্পানি জব করতে এসেছে। ওকে বলে দিয়েছে, ও জবে সিলেক্ট হয়েছে, ইন্টারভিউ রাউন্ডে পাস করেছে, সিলেক্ট হয়েছে। ওকে বলেছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে কাজে যোগদান করতে। ও কাজে যোগ দিয়েছে, এটা আগেই বলছিলাম, ঠিক আছে? কাজে যোগ দিয়েছে, ঠিক আছে? তো ওর মাইনা কত ফিক্সড হয়েছে, ওর মাইনা ফিক্সড হয়েছে, বলছে তোমাকে প্রতি মাসে 20,000 করে পেমেন্ট করব, প্রতি মাসে 20,000 করে পেমেন্ট করব। আর আমরা জানি এমপ্লয়ীদের কোম্পানি কি দেয়, এমপ্লয়ীদের কোম্পানি স্যালারি দেয়, ঠিক আছে? এমপ্লয়ীদের কোম্পানি স্যালারি দেয়, ঠিক আছে? এমপ্লয়ীরা কোম্পানিতে কি পায়, স্যালারি পায়। তো মিস্টার এ পুরো এপ্রিল মাস জব করলো, ঠিক আছে? এপ্রিল মাস জব করলো, ঠিক এপ্রিল মাসের শেষে 30 তারিখে এসে কোম্পানির কাছে, ঠিক আছে, টাটা কোম্পানির কাছে ও ওর স্যালারি চাইলো, বললো আমি তো কাজ করলাম, আমার স্যালারি দিন। তো টাটা কোম্পানি বললো হ্যাঁ ঠিক, তুমি তো সারা মাস কাজ করো, তোমার স্যালারি দিতে হবে। তো যখন স্যালারি দিচ্ছে ঠিক তখনই মিস্টার এ বললো যে আমার ছেলেকে কলেজে ভর্তি করতে হবে, কলেজে ছেলেকে কলেজে ভর্তি করতে হবে, আমাকে যদি আরো 20,000 টাকা দেন তাহলে খুব সুবিধা হয়। তখন তখন কি হবে, তখন টাটা কোম্পানি বললো কি ঠিক আছে, ঠিক আছে আমি 20,000 টাকা দিয়ে দিচ্ছি, আমি আরো 20,000 টাকা, তুমি আরো 20,000 টাকা চেলে আমার কাছে এক্সট্রা, তুমি আমার কাছে আরো 20,000 টাকা এক্সট্রা চেলে, ছেলেকে কলেজে ভর্তি করতে হবে, তার জন্য আমি তোমার 20,000 টাকা দিচ্ছি, ঠিক আছে? তখন মিস্টার এ বললো আমি এই যে 20,000 টাকা নিয়ে নিলাম, ঠিক আছে, এই টাকাটা আমি তো আবার পরের মাসে কাজ করবো, তখন আমি শোধ করে দেবো, ঠিক আছে? আমি তো আগামী অনেকগুলো মাসে কাজ করবো, তখন টাকাটা আস্তে আস্তে আমি শোধ করবো। বলো ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তার মানে বলো এই তারিখে টাটা কোম্পানি, এই তারিখে টাটা কোম্পানি মিস্টার এ কে কত টাকা দিল? স্যার মিস্টার এ কে এই যে এপ্রিল মাসের 20,000 টাকা, এই টাকাটাও দিয়েছে, প্লাস ও আরো 20,000 টাকা নিয়েছে, ও আরো 20,000 টাকা, ওকে টোটাল কত টাকা দিয়েছে? ওকে ক্যাশ দেয়া হয়েছে, ক্যাশ দেয়া হয়েছে 40,000 টাকা, ক্যাশ দেয়া হয়েছে 40,000 টাকা, ঠিক আছে? আর ক্যাশ দিয়েছে মানে টাটা কোম্পানির ক্যাশ বাক্স থেকে ক্যাশ চলে গেছে, তাই মাইনাস ক্যাশ তো আমাদের অ্যাসেট, ঠিক আছে? এটা জানি আমরা। এইবার এইবার কি হয়েছে, এইবার অ্যাকাউন্ট টাটা কোম্পানিকে জিজ্ঞাসা করেছে তুমি মিস্টার এ কে কেন 40,000 টাকা দিলে? তখন টাটা কোম্পানি কি অ্যানসার দেবে? তখন টাটা কোম্পানি বললো আমি মিস্টার এ কে দিয়ে পুরো এপ্রিল মাসে কাজ করেছি, ঠিক আছে? এপ্রিল মাসে কাজ অর্থাৎ মিস্টার এ থেকে পুরো এপ্রিল মাসের বেনিফিট নিয়েছি, ঠিক আছে? আর বেনিফিট নেওয়াকে খরচ বলে, তাই খরচ হয়েছে কত, খরচ হয়েছে কত, এখানে লিখবো খরচ, খরচটার নাম কি, স্যালারি। বুঝতে পারবে, নতুন করে বলার কিছু নেই, এমপ্লয়ীদের আমরা স্যালারি দিই, এই খরচটার নাম হচ্ছে স্যালারি। তাহলে খরচ হয়েছে মানে খরচ বাড়ছে, ঠিক আছে? কত টাকা খরচ হয়েছে? ওকে কি বলা হয়েছিল, বলছিল যে তুমি কাজ করো, প্রতি মাসে তোমাকে 20,000 টাকা দেবো, তাহলে খরচ হয়েছে কত, 20,000 টাকা। বোঝার চেষ্টা করো, ওকে যতই আমরা 40,000 টাকা দিই, কিন্তু ওকে দিয়ে আমরা কাজ করেছি কত টাকা, ওকে দিয়ে কাজ করেছি তো এপ্রিল মাস মানে 20,000 টাকা কাজ করেছি, ওকে দিয়ে 20,000 টাকা কাজ করেছি বা বলতে পারো ওর থেকে 20,000 টাকা বেনিফিট নিয়েছি, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তাই আমার খরচ হয়েছে কত, 20,000 টাকা। তো এই 40,000 টাকার মধ্যে 20,000 টাকা খরচ হয়েছে, তার মানে এই তারিখে 40,000 টাকা দেওয়া হয়েছে, এই তারিখে টাটা কোম্পানি মিস্টার এ কে 40,000 টাকা দিয়েছে, তার মানে 20,000 টাকা তো কাজ করে নিয়েছে, 20,000 টাকা তো কাজ করেই নিয়েছে, তো বেনিফিট নিয়ে নিয়েছে। বাকি যে 20,000 টাকা এক্সট্রা দিয়েছে, সেই 20,000 টাকা বেনিফিট ফিউচারে পাবে, ফিউচার মানে এই যে এখানে এখানে পাবে, এটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে ফিউচার। বাকি 20,000 টাকার বেনিফিট ফিউচারে পাবে। আর ফিউচারে বেনিফিট পেলে তাকে কি বলে, স্যার অ্যাসেট বলে, অ্যাসেট। ফিউচারে বেনিফিট পেলে তাকে বলে অ্যাসেট। এই অ্যাসেটটার নাম কি, এই অ্যাসেটটার নাম হচ্ছে তোমার প্রিপেড, এই অ্যাসেটটার নাম প্রিপেড, ঠিক আছে? প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি।
তো দেখো সব বুঝিয়ে দিচ্ছি প্রিপেড স্যালারি জিনিসটা কি, আগেও বলেছি আবার বলে দিচ্ছি। আচ্ছা প্রিপেড স্যালারি কত হবে, 20,000 টাকা। তো দেখো টোটাল এই তারিখে 40,000 টাকা দিয়েছে, তার মধ্যে 20,000 টাকা তো এইটুক সময়, বাকি টাকা কি দিয়েছে, বাকি টাকা ওর দরকার ছিল তাই ওকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ফিউচারে যে টাকাটা বেনিফিট ফিউচারে পাওয়া যাবে, তাই তো ফিউচারে বেনিফিট পেলে তাকে কি বলে, অ্যাসেট বলে। আচ্ছা এই অ্যাসেটটাকে কি বলে, এই অ্যাসেটটাকে বলে প্রিপেড, প্রিপেড অ্যাসেট। এই অ্যাসেটটাকে বলে প্রিপেড, প্রিপেড মানে আগে পেমেন্ট, টাইমের আগে পেমেন্ট করে দিলে তাকে বলে প্রিপেড, ঠিক আছে। টাইমের আগে পেমেন্ট করে দিয়েছে, অর্থাৎ ওকে 20,000 টাকা কাজ করিয়ে ওকে 40,000 টাকা দিয়েছে, 20,000 টাকা এক্সট্রা দিতে দরকার পড়ে, তার মানে কি ও তো ওই 20,000 টাকা বাকি 20,000 টাকা কাজ তো এখনো করাইনি ওকে দিয়ে, কিন্তু ওকে আগেই পেমেন্ট করে, টাইমের আগে পেমেন্ট করে দিয়েছে, এটাকে বলে প্রিপেড। টাইমের আগে পেমেন্ট করে তাকে বলে প্রিপেড। আচ্ছা কিসের টাকা, এটা স্যালারি টাকা, তাই লেখা আছে প্রিপেড স্যালারি। তো বুঝতে পারছো অ্যাসেট, অ্যাসেট কমলে ক্রেডিট হয়। আচ্ছা স্যালারি, এক্সপেন্সেস, এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্স বাড়লে কি হয়, ডেবিট, ঠিক আছে। একটা অ্যাসেট, ঠিক আছে, এই অ্যাসেটটা বাড়ছে না কমছে, এই অ্যাসেটটা বাড়ছে না কমছে, দেখো এই অ্যাসেটটা বাড়ছে, এই অ্যাসেটটা আগে ছিলই না, নতুন করে প্রিপেড স্যালারি তৈরি হলো, তার মানে অ্যাসেটটা বাড়লো। আর আমরা জানি অ্যাসেট বাড়লে কি হয় স্যার, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। তাহলে জার্নালটা লেখো, জার্নালটা লিখবে কি, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 20,000 টাকা। প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 20,000 টাকা। টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, 40,000 টাকা। তো দেখো আশা করি বুঝতে পারলে, আশা করি জিনিসটা বুঝতে পারলে। তো চেষ্টা করবে, কিছুই নয়, কোশ্চেনটা ভালো করে পড়বে, যদি ফিউচারে বেনিফিট পাও তাকে অ্যাসেট বলে, ঠিক আছে, কিন্তু কারেন্ট ইয়ারে বেনিফিট পেলে অর্থাৎ বেনিফিট নিয়ে নিলে তাকে এক্সপেন্সেস বলে। টাটা কোম্পানি মিস্টার একে দিয়ে এত টাকার বেনিফিট নিয়েছে, এত টাকা মানে 20,000 টাকার বেনিফিট নিয়েছে, তার মানে 20,000 টাকাই খরচ, তাই এই 20,000 টাকাটা খরচ হলো স্যালারি হলো, ঠিক আছে তো। কিন্তু ওকে এই তারিখে 40,000 টাকা দিয়েছে, কত টাকা এক্সট্রা দিয়েছে, 20,000 টাকা। এই 20,000 টাকা বেনিফিট নিয়েছে না, বেনিফিটটা পরে ফিউচারে নেবে, তাহলে ফিউচারে বেনিফিটটাকে কি বলে, অ্যাসেট, অর্থাৎ এই পোরশন যে বেনিফিট সেটা হচ্ছে অ্যাসেট। সেই অ্যাসেটটা কি আগে থাকতে পেমেন্ট করেছে, আগে পেমেন্ট করলে তাকে বলে প্রিপেড, তাই এটাকে লিখলাম প্রিপেড স্যালারি। তো আশা করি বুঝতে পেরেছো, নতুন কিছুই নয়। অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট, এক্সপেন্সেস বাড়লে ডেবিট, এক্সপেন্স কমলে ক্রেডিট। তো এই জিনিসগুলো বুঝে নেবে। তাহলে জার্নালের কি কি টপিক পড়ানো হয়েছে, এখন পর্যন্ত অ্যাসেট পড়ানো হলো, এক্সপেন্সেস পড়ানো হলো, এখনো কিন্তু তিনটে টপিক বাকি আছে, এখনো তিনটে টপিক বাকি আছে, সেটা কি, ক্যাপিটাল, লাইবিলিটিস আর ডেবিট, যেটা পরের ভিডিওতেই হয়ে যাবে।